আসসালামু আলাইকুম। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটরদের পছন্দের তালিকার একদম শীর্ষে যে সফটওয়্যারগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে নোশন। নোশনের মাধ্যমে আপনি আপনার পুরো প্রোডাকশন সিস্টেমটাকে একটি সুন্দর ড্যাশবোর্ডের মধ্যে গুছিয়ে রাখতে পারবেন। আপনার সকল আইডিয়া, কন্টেন্ট প্ল্যানিং, স্ক্রিপ্ট রাইটিং, এআই প্রম্পট, দরকারি সকল অ্যাসেট, এমনকি ক্লায়েন্টের প্রজেক্ট ম্যানেজমেন্ট সব কিছু আপনি এক জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও নোশনের মধ্যে অসাধারণ আরও অনেকগুলো ফিচার রয়েছে, অর্থাৎ সহজ কথায় নোশনকে আপনি আপনার সেকেন্ড ব্রেন হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনি যদি স্মার্টভাবে নোশন ব্যবহার করতে পারেন তাহলে আপনাকে আর অগোছালো ফাইল, ক্লায়েন্টের প্রজেক্ট বা ম্যাটেরিয়ালগুলো সামলাতে হিমশিম খেতে হবে না। আপনি পুরো ফোকাসটা আপনার ক্রিয়েটিভিটিতে দিতে পারবেন। তো আজকের এই মাস্টার ক্লাসে আমরা নোশনের A to Z অর্থাৎ কিভাবে একজন ভিডিও এডিটর হিসেবে নিজের কাজগুলো প্রফেশনালি সাজিয়ে নিতে হয় সব কিছু একদম সহজভাবে শেখার চেষ্টা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। প্রথমে আমরা নোশন লিখে সার্চ করব ব্রাউজারে নোশন। এখান থেকে চলে যাব notion.com এই সাইটে। দেন এখান থেকে প্রথমে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো। এরপর এখান থেকে আপনারা যে কোনোটা সিলেক্ট করতে পারেন। যদি প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে ফর ওয়ার্ক, আর যদি পার্সোনাল কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে পার্সোনাল লাইফ। আমি এখান থেকে পার্সোনালটা সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। এরপর এখান থেকে আপনি চাইলে নোশনটাকে ব্রাউজারের মধ্যে ব্যবহার করতে পারবেন অথবা নোশন সফটওয়্যারটাকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো আমি সাজেস্ট করব নোশন সফটওয়্যারটা ইনস্টল করে ব্যবহার করার জন্য। এতে করে আপনাকে আর সবসময় ব্রাউজার ওপেন করে রাখতে হচ্ছে না। আমি এখান থেকে প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবো। গেট ডেস্কটপ অ্যাপ এখানে ক্লিক করে, আর যদি আপনি স্কিপে ক্লিক করেন তাহলে সরাসরি ব্রাউজারের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর সফটওয়্যার ইনস্টল করলেও আমরা যদি এখানে নোশনের মধ্যে লগ ইন করেছি, আমরা সফটওয়্যারের মধ্যে যত কাজ করব এখানে আমাদের ব্রাউজারের মধ্যে সব কিছু সিঙ্ক হয়ে যাবে। আমরা চাইলে ব্রাউজার থেকে ব্যবহার করতে পারবো, সফটওয়্যার থেকেও ব্যবহার করতে পারবো। এছাড়া আপনি চাইলে আপনার মোবাইলের মধ্যে নোশন অ্যাপটা ইনস্টল করে সেখানেও একই জিমেল আইডি দিয়ে যদি আপনি লগ ইন করেন তাহলে সব কিছু নোশনের যত কিছু আপনি এখানে অ্যাড করবেন সব কিছু মোবাইল থেকেও আপনি দেখতে পারবেন, এডিট করতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি প্রথমে এখান থেকে গেট ডেস্কটপ অ্যাপে ক্লিক করব। দেন অ্যাপটা আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে। দেন এখান থেকে আমি স্কিপ ফর নাওতে ক্লিক করে এটাকে স্কিপ করে ফেলবো। এটা হচ্ছে নোশনের মূল ইন্টারফেস, ঠিক আছে। তো আমরা এখানে ব্রাউজার থেকে ব্যবহার করব না, আমরা সফটওয়্যারটা ইনস্টল করে তারপর ব্যবহার করব। আমরা সফটওয়্যারের মধ্যে যা কাজ করব এখানে নোশনের মধ্যে সব কিছু চলে আসবে, ঠিক আছে। তো আমরা প্রথমে সফটওয়্যারটাকে ইনস্টল করে ফেলবো। ওকে, দেন নোশন অ্যাপটাকে আমরা ওপেন করব। এরপর এখান থেকে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলবো। তো আমি এখান থেকে গুগলে চলে যাব এবং আমাদের ব্রাউজার যেহেতু ওপেন করা আছে আমি ব্রাউজার থেকে সাইন ইন করে নেব। দেন ওপেন নোশন, তাহলে আমাদের সফটওয়্যারের মধ্যে সেটা লগ ইন হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে মূলত নোশনের মূল ইন্টারফেস। আপনি যদি নোশনের মূল কনসেপ্টটা বুঝে যান তাহলে এটা একেবারেই ইজি একটা সফটওয়্যার। বাট এই ধরনের সফটওয়্যারগুলো আমরা অনেকেই ব্যবহার না করার কারণে আগে আমাদের কাছে একটু জটিল মনে হয়। আমি আপনাদেরকে একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমরা আমাদের কম্পিউটারে অনেক কিছু সেভ করে রাখি না, যেমন আমরা বিভিন্ন প্রম্পটগুলো রয়েছে, মাস্টার প্রম্পটগুলো, সেগুলো আমরা দেখা যায় কি এক একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখি, নোটপ্যাড ওপেন করে করে সেভ করে রাখি। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে একটু সহজ করে বোঝাই, আমার এখানে এফ ড্রাইভের মধ্যে এখানে কিছুই নেই, একদম ব্ল্যাঙ্ক। ধরুন একটা নিউ ফোল্ডার রয়েছে। এখন আমরা যদি কোনো কিছু সেভ করতে চাই আমাদের কম্পিউটারে, যেমন আমার যতগুলো প্রম্পট রয়েছে, যতগুলো মাস্টার প্রম্পট আমি ব্যবহার করি বিভিন্ন জায়গায়, সেই প্রম্পটগুলো আমরা প্রায় সময় সেভ করে রাখি। সবসময় আমরা একই প্রম্পটগুলো লিখি না। তো সেজন্য আমরা কী করি, একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, সেখানে একটা নাম দিই, এটা কী বিষয়ের উপরে প্রম্পট, একটা নাম দিলাম, নাম দিয়ে সেখানে আমরা একটা নতুন একটা টেক্সট নিলাম, এখানে সেভ করে রাখলাম, ঠিক না। এরপরে ধরুন আরেকটা ফোল্ডার নিলাম, একইভাবে সেটা অন্য একটা কাজের জন্য প্রম্পট, সেটাকে আমরা সেভ করে রাখলাম। নোশনের মধ্যে একই রকম, আমরা যখন নোশনের মধ্যে বিভিন্ন পেজ ক্রিয়েট করব, পেজটা এখানে ফোল্ডারের মতো। ফর এক্সাম্পল আমি একটু পরে আসছি, আমি প্রথমে নোশনের ইন্টারফেসটা আপনাদেরকে একটু সহজ করে বুঝিয়ে দিই। ধরুন এটা হচ্ছে নোশনের মূল ইন্টারফেস, এটা একদম ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই। এখানে আপনাকে বিভিন্ন ফোল্ডার তৈরি করে আপনার তথ্যগুলোকে অ্যাড করে রাখতে হবে, এটা হচ্ছে মূল কথা। যেমন এখানে একদম শুরুতে দেখুন, এখানে আমাদের যে প্রোফাইলটা, সেই প্রোফাইল নেমটা দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এখানে নোশনটাকে ফ্রিতে ব্যবহার করবো, বাট নোশনের একটা পেড প্ল্যানও আছে। আমরা যদি এখান থেকে আপগ্রেড করি, পেড প্ল্যানটা আমরা ব্যবহার করতে পারবো। পেড ব্যবহার করলে আমরা এখানে আরও বিভিন্ন সুবিধা পাবো, আপলোডের অনেক বেশি স্টোরেজ পাবো, আপলোড করার জন্য বিভিন্ন ডাটা, বিশেষ করে ছবি, ভিডিও। এরপর এজেন্ট নিয়ে কাজ করতে পারবো, এআই এজেন্ট নোশনের মধ্যে অ্যাড করা হয়েছে, সেই এআই এজেন্ট দিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। এই কাজগুলো করতে পারবো, বাট আমাদের পার্সোনাল কাজের জন্য ফ্রি প্ল্যানটাই যথেষ্ট। এরপর এখানে আমাদের উইন্ডোগুলো আসবে, যেমন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যে একটা উইন্ডো আছে, আমি প্লাসে ক্লিক করে আরেকটা উইন্ডো নিয়ে আসলাম। এই উইন্ডোর মধ্যে আমার একটা ফোল্ডার ওপেন করা আছে, এই উইন্ডোর মধ্যে আরেকটা ফোল্ডার ওপেন করব। এরকম আমরা নোশনের মধ্যে সেম একইভাবে একাধিক উইন্ডো ওপেন করে করে
এক একটা ফোল্ডারে এক একটা পেজ রাখতে পারবো, ঠিক আছে। এরপরে আমাদের মূল কাজ হচ্ছে এখানে প্রাইভেটের মধ্যে। আমাদের এখানে প্রাইভেট বলতে আমাদের যত তথ্য থাকবে সব কিছু প্রাইভেট করা থাকবে, কিন্তু এটা অন্য কেউ দেখতে পারবে না, জাস্ট আপনি দেখতে পারবেন, ঠিক আছে। আর এখানে রয়েছে এজেন্ট, এখানে আপনি এজেন্ট নোশনের মধ্যে এজেন্ট নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি একটা এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করে সেটা দিয়ে আপনি আপনার কাজগুলোকে করিয়ে নিতে পারবেন। তাকে জাস্ট ইনস্ট্রাকশন দিবেন যে এই কাজগুলো করো, সে করে দিবে আপনার নোশনের মধ্যে। বাট এটার জন্য আপনাকে পেড প্ল্যান নিতে হবে, ঠিক আছে। তো আমাদের মূল কাজ হচ্ছে প্রাইভেটের মধ্যে, ঠিক আছে। আর এখানে লাইব্রেরি রয়েছে, লাইব্রেরির মধ্যেও আপনার এখানে প্রাইভেটের মধ্যে যত তথ্য থাকবে সেগুলো আপনি লাইব্রেরির মধ্যেই পেয়ে যাবেন। এবং এখানে রয়েছে ট্রাশ, আমরা যদি কোনো কিছু ডিলিট করি সেটা আমরা এখানে পেয়ে যাবো। এখান থেকে চাইলে আমরা ডিলিট করে দিতে পারবো পারমানেন্টলি, অথবা সেটাকে আমরা আবার রিস্টোর করতে পারবো, ঠিক আছে। তো আমরা যখন এখানে প্রাইভেটের মধ্যে দেখুন, প্রাইভেটের মধ্যে আমাদের কোনো ফোল্ডার এখনও কিন্তু আমরা ক্রিয়েট করিনি, আমাদের নোশন একদম ব্ল্যাঙ্ক। বাট এখানে একটা ডিফল্ট ফোল্ডার থাকবে, যেটা হচ্ছে ওয়েলকাম টু নোশন, এটা নোশনের পক্ষ থেকে আপনাকে দেখানো হবে। তো আমরা এখান থেকে এই পেজটা আমাদের দরকার নেই, আমরা চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট 3 ডটে ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো পেজ ডিলিট করতে পারবো। যেমন আমি এটাকে যদি ডিলিট করতে চাই, মুভ টু ট্রাশে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এখন আমাদের প্রাইভেটের মধ্যে, প্রাইভেট মানে আপনার কম্পিউটার, ধরুন আপনার কম্পিউটারের মধ্যে এখন কোনো ফোল্ডার নেই, শুধু একটা ফোল্ডার রয়েছে টু ডু লিস্ট, এটাকে আপনি চাইলে ইউজ করতে পারেন। অথবা এটাকে যদি আমি চাই ডিলিট করে দিতে, আমি এখান থেকে ধরুন 3 ডটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম। তার মানে আমার নোশনটা এখন একদম ব্ল্যাঙ্ক, এখানে কিছুই নেই। আচ্ছা, এখন আমরা নোশনটাকে ব্যবহার করব বলতে আমরা এখানে পেজ ক্রিয়েট করে করে সেই পেজের মধ্যে আমাদের তথ্যগুলোকে আমরা একদম সুন্দরভাবে সাজিয়ে লিখে রাখবো। ওকে, আমি প্রথমে বললাম এখানে পেজ হচ্ছে আমাদের কম্পিউটারে যখন ফোল্ডার ক্রিয়েট করি আমরা, ঠিক ফোল্ডারের মতো আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করলাম, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং পেজের মধ্যে আমরা যতগুলো টেক্সট রয়েছে, বিভিন্ন ধরনের টেক্সট, আপনি বিভিন্ন এলিমেন্টস, বিভিন্ন ব্লকস আপনি যোগ করতে পারবেন। এখানে টেক্সটগুলোকে বা টেক্সট ছাড়াও আরও যেসব জিনিসগুলো এখানে অ্যাড করা যায় সব কিছুকে ব্লক বলা হয়। আমরা যেরকম কম্পিউটারে কোনো কিছু লিখি না নোটপ্যাডের মধ্যে, সেটা যেরকম একটা টেক্সট আকারে থাকে, এখানে প্রত্যেকটা জিনিসকে এক একটা ব্লক বলা হয়। ফর এক্সাম্পল, আমি যদি নোশন থেকে একটা নতুন পেজ ক্রিয়েট করি, পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব প্রাইভেটের মধ্যে, অথবা এখানে প্রাইভেটের পাশে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, এখানে প্লাসে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হবে। ওকে, এখানে সরাসরি একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আর আমি যদি এটাকে ডিলিট করি, এখানে যদি অ্যাড নিউতে ক্লিক করি, তাহলে একটা পেজ ক্রিয়েট করার জন্য একটা অপশান আসবে, এখানে উইন্ডো আসবে। এখান থেকে আমরা চাইলে একদম ব্ল্যাঙ্ক একটা পেজ ক্রিয়েট করতে পারি, অথবা সরাসরি একটা ডাটা বেস ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমরা ডাটা বেস ক্রিয়েট করব না, প্রথমে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ধরুন আপনার কম্পিউটারটা এখন একদম ব্ল্যাঙ্ক, কিছুই নেই আপনার কম্পিউটারের মধ্যে। তো প্রথমে আমরা কী করি, একটা ফোল্ডার তৈরি করি, তারপর সেই ফোল্ডারের মধ্যে একটা নাম দিই, সেখানে আমরা কিছু রাখি, ঠিক না। আমরা যদি সরাসরি কম্পিউটারের মধ্যে, যেমন অ্যাপট্যাবের মধ্যে আমি যদি একটা ডাটাবেস তৈরি করে রাখি, তাহলে সেটা দেখতে আসলে ভালো লাগবে না, ঠিক আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা একটা পেজ ক্রিয়েট করব, একটা ফোল্ডার তৈরি করব। এই ফোল্ডারটা কী বিষয়, আমি এখানে এই ফোল্ডারের ভিতরে কী রাখবো সেই বিষয়ে আমি একটা নাম দিয়ে ফোল্ডার তৈরি করব, দেন সেখানে আমার তথ্যগুলো রাখবো। ফর এক্সাম্পল, আমি এখান থেকে একটা এমটি পেজ ক্রিয়েট করব, এমটি পেজে ক্লিক করে, অথবা সরাসরি আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে প্রাইভেটের মধ্যে থেকে একটা পেজ ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা পেজ ক্রিয়েট করলাম, এখানে দেখুন একটা কার্সর চলে আসছে, এবং এখানে আপনাকে আপনার পেজের নাম লিখতে বলতেছে। তো যেমন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডার একটা নাম দেই না, ঠিক একই রকম। ফর এক্সাম্পল, আমি এখানে ধরুন আমার একটা পেজের নাম লিখলাম মাই ওয়ার্ক স্পেস, একটা ফোল্ডার তৈরি করলাম ওয়ার্ক স্পেস, ঠিক আছে। এখন এখানে আপনি প্রাইভেটের মধ্যে যতগুলো ফোল্ডার তৈরি করবেন, এক একটা কাজের জন্য আপনি এক একটা ফোল্ডার তৈরি করবেন, এবং সেই পেজের ভিতরে আপনি আরও পেজ তৈরি করতে পারবেন। যেমন আমরা একটা ফোল্ডারের ভিতরে আরও বিভিন্ন ফোল্ডার তৈরি করি না, একটা ফোল্ডার তৈরি করলাম, সেই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, সেখানে আমি একই ফোল্ডারের ভিতরে আরও 5টা ফোল্ডার তৈরি করলাম বিভিন্ন ক্যাটাগরি, সেগুলোর ভিতরে আমরা তথ্যগুলো রাখলাম, এরকম করি না, ঠিক একই কাজটা আমরা এখানে করতে পারবো। আর এখানে আপনি একাধিক পেজ ক্রিয়েট করতে পারবেন প্রাইভেটের মধ্যে। আমরা যেরকম মাই ওয়ার্ক স্পেস একটা লিখলাম, একইভাবে আপনি চাইলে যতগুলো দরকার ততগুলো পেজ আপনি ক্রিয়েট করে রাখতে পারবেন, ঠিক আছে। ধরুন আমি একটা মাই ওয়ার্ক স্পেস পেজ তৈরি করলাম, এখানে নাম লিখলাম, দেন এখানে আমি চাইলে এই পেজের ভিতরেই এই ফোল্ডারটার কি আইকন থাকবে, যে কোনো একটা আইকন আমি এখানে অ্যাড করতে পারি এই পেজটার, ঠিক আছে। আমি এখানে ফোল্ডার বলবো না বারবার, আপনি এখানে পেজ বুঝে নেবেন, পেজ বলতে ফোল্ডারের মতোই মনে করবেন, ঠিক আছে। এখন আমরা এই পেজটার একটা আইকন দিতে পারি, আইকন দেওয়ার জন্য আমরা জাস্ট এটার উপরে যখন কার্সরটা রাখবো, তখন উপরে দেখুন এখানে 3টে অপশন দেখাচ্ছে, অ্যাড আইকন, অ্যাড কভার, অ্যাড কমেন্টস। তো আমি এখানে অ্যাড আইকন অ্যাড করার জন্য অ্যাড আইকনে ক্লিক করব। যেমন আমি এখান থেকে আইকন খুঁজে নিতে পারি, যেমন আমি এখানে হোম আইকনটা ইউজ করতে পারি এইটা, অথবা আপনি চাইলে আপনার ছবিটাকে আইকন হিসেবে ব্যবহার করতে পারেন। সেজন্য এখানে আপলোডে ক্লিক করে আপলোড অ্যান ইমেজ, ফর এক্সাম্পল আমি যদি আমার ছবিটা ব্যবহার করতে চাই,
আইকনের মধ্যে, যেমন আমি আমার এই ছবিটাকে অ্যাড করলাম, দেন সেভে ক্লিক করব, তাহলে আইকনের মধ্যে আমার ছবিটা চলে আসছে। ঠিক আছে, দেন এখানে চাইলে আমি একটা কাভার ফটো অ্যাড করতে পারি, যেরকম আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলে আমরা আমাদের ছবিটা থাকে, এরপরে উপরে একটা কাভার ফটো থাকে, পাশে বিভিন্ন অপশানগুলো থাকে, ঠিক একই রকমভাবে আমরা এটাকে চাইলে সেট আপ করে নিতে পারবো, তৈরি করে নিতে পারবো। তো কাভার ফটো অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড কাভারে ক্লিক করব, দেন এখানে কিছু একটা ডিফল্ট কাভার চলে আসছে, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে চেঞ্জে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কাভার অ্যাড করতে পারবেন, যে কোনো কালার অ্যাড করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কোনো ছবি এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, অথবা আনস্প্লাশ থেকে যে কোনো ছবি সরাসরি আপনি এখানে কাভার ফটো হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি এখান থেকে একটা কালার ইউজ করি, যেমন গ্যালারি থেকে আমি যে কোনো একটা কালার নিচ্ছি, তো এখানে আমাদের কাজ শেষ। এটাকে আমরা চাইলে আবার রিপোজিশন করতে পারবো। এখানে যদি আমরা কোনো ছবি অ্যাড করি, সেটাকে আমরা চাইলে আবার এখান থেকে এটাকে রিপোজিশন করতে পারবো, এই জায়গা থেকে এখানে ক্লিক করে এটাকে আমরা উপরে নিচে পজিশনটা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপর এখানে চাইলে আপনি একটা সাবটাইটেল অ্যাড করে নিতে পারেন, যে কোনো একটা কমেন্ট লিখে নিতে পারেন, যেটা আপনার মাই ওয়ার্ক স্পেস নামের নিচে থাকবে। যেমন আমি ট্যাগবিডি 19 লিখে রাখলাম, এবং এখানে চাইলে আপনি যে কোনো ফাইলকে অ্যাটাচ করতে পারেন। তো আমি এখানে অ্যাটাচ করছি না, আমি এখানে এভাবে রাখলাম। ঠিক আছে, এরপরে যখন আমরা এখানে এই দাগের নিচে খালি জায়গায় ক্লিক করব, এখানে আমাদের যত কিছু অ্যাড করা দরকার সব কিছু আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমাদের এখানে একটা মূল ফোল্ডার আমরা ক্রিয়েট করে ফেললাম মাই ওয়ার্ক স্পেস নামে। ঠিক আছে, এভাবে আমরা আরও ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। এখন এই ফোল্ডারের ভিতরে আমরা কী রাখবো, আমার কাজের যত কিছু থাকবে আমি এখানে মাই ওয়ার্ক স্পেসের ভিতরে রাখবো ধরুন, এবং এখানে আমি আপনার পার্সোনাল কাজের জন্য, আপনার পার্সোনাল বিষয়ের জন্য এখানে আরেকটা ফোল্ডার অ্যাড করে রাখতে পারেন। আপনার পার্সোনাল যেসব বিষয়গুলো রয়েছে, যেগুলো আপনি সেভ করে রাখতে চান, সেগুলো আপনি হয়তো এখানে অ্যাড নিউতে ক্লিক করে পার্সোনাল একটা ফোল্ডার করলেন এরকম, সেখানে আপনি আপনার পার্সোনাল জিনিসপত্র যা যা থাকে সব কিছু লিখে রাখলেন, সুন্দর করে গুছিয়ে রাখলেন। তো ধরুন আমি আমার কাজের জন্য মাই ওয়ার্ক স্পেসটা একটা ফোল্ডার করলাম, এখানে আমার যত ফোল্ডার থাকবে, যত কিছু থাকবে সবগুলো ফোল্ডার আমরা এখানে ক্রিয়েট করব। আবার সরাসরি আমরা এখানে যে কোনো ফাইলও অ্যাড করে রাখতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল ধরুন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, এই ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই। তো এখানে আমরা যেটা বললাম, এখানে দাগের নিচে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখুন সাথে পাশে একটা প্লাস চিহ্ন আসছে, এখানে একটা মুভ করার জন্য, একটা ড্র্যাগ করার জন্য একটা আইকন আসছে। ঠিক আছে, এবং এখানে আপনি যখন ক্লিক করবেন, এখানে লেখা আসছে প্রেস স্পেস ফর এআই অর স্ল্যাশ ফর কমান্ড। আপনি যদি এখানে নোশনের মধ্যে এআই এজেন্ট ব্যবহার করতে চান, তাহলে স্পেস প্রেস করবেন, এখানে আপনি এআই নোশনের যে এআইটা রয়েছে সেটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারবেন, অর্থাৎ সরাসরি নোশনের সাথে এখানে আপনি চ্যাট করতে পারবেন, যে কোনো জায়গা থেকে চ্যাট করতে পারবেন নোশনের থেকে। এখানে আপনি এই জায়গা থেকে চ্যাট করতে পারবেন, এখানে ক্লিক করলে একটা নতুন উইন্ডো আসবে, সেখানে আপনি চ্যাট করতে পারবেন, অথবা আপনি নোশনের যে কোনো জায়গায় থাকেন না কেন, সেখান থেকে জাস্ট স্পেস প্রেস করলেই এটা চলে আসবে, প্রম্পট লেখার জন্য বক্সটা চলে আসবে, এখানে আপনি চ্যাট করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, আর কমান্ড দেওয়ার জন্য এখান থেকে স্ল্যাশ প্রেস করবেন। ধরুন আমি যদি স্ল্যাশ প্রেস করি, এখানে যত কিছু আমরা নোশনের মধ্যে যত লেখালেখির কাজ রয়েছে, যত কিছু অ্যাড করা যায়, সব কিছু আমরা স্ল্যাশ প্রেস করলে এখানে পেয়ে যাব। এখানে একটা বক্স আসবে, এই জায়গায় সব কিছু পেয়ে যাব। এবং এগুলো কিন্তু খুব জটিল কিছু না, আমি আপনাদেরকে একদম সহজ করে বুঝিয়ে দিই। অনেকের কাছে এটা অনেক জটিল কিছু মনে হয়। মানে ধরুন আমরা যখন নোটপ্যাডের মধ্যে কোনো কিছু লিখি না, ধরুন আমি যদি একটা নোটপ্যাড ওপেন করি, নোটপ্যাডের মধ্যে একটা কিছু লিখবো আমি, ধরুন এই যে নোশনটা রয়েছে, এখানে যত কিছু রয়েছে, এই যে যত টেক্সট অ্যাড করা, এরপরে বুলেট নাম্বার অ্যাড করা, সব কিছুকে এক একটা ব্লক বলা হয়, প্রতিটা এক একটা ব্লক। যেমন আমরা এখানে কিছু লিখতে গেলে জাস্ট সরাসরি লিখতে পারতেছি, লিখে ফেললাম, নোশনের মধ্যে সরাসরি লিখে যায়। বাট আপনি এখানে সেটাকে কী ক্যাটাগরি হিসেবে অ্যাড করবেন, সেটা আপনি স্ল্যাশ প্রেস করে তারপর যদি আপনি শুধু লিখতে চান তাহলে টেক্সট অ্যাড করে নেবেন, এবং যদি আপনি লেখাটার শুরুতে একটা হেডলাইন দিতে চান, ফর এক্সাম্পল আমরা যদি এখানে নোটপ্যাডের মধ্যে, যেমন আমি এখানে কিছু একটা লিখলাম, যে কোনো একটা প্রথমে একটা হেডলাইন দিলাম, সেটার ফন্ট সাইজটা একটু বড় থাকবে। থাম্বনেইল মাস্টার প্রম্পট, এখন এই থাম্বনেইল মাস্টার প্রম্পট এই লেখাটাকে আমি একটু বড় করে দিতে চাচ্ছি, যেমন এটাকে আমি একটু বড় রাখবো। তো আমরা এখান থেকে যেমন বড় রাখতে পারি, এই দেখুন এখান থেকে আমরা টাইটেল, সাবটাইটেল এভাবে বড় করলাম না। দেন এখানে আমি যদি মাস্টার প্রম্পটটা লিখি, মানে এটা একটা মাস্টার প্রম্পট ধরুন আমি সেভ করে রাখলাম এই জায়গায়। ঠিক আছে, আমরা এভাবে বিভিন্ন ডকুমেন্টগুলো সেভ করে রাখি না, প্রথমে একটা হেডলাইন থাকে, সেটা একটু বড় থাকে যাতে করে বোঝা যায় এটা কী। দেন পেছনে আমাদের মূল জিনিসটা, মূল লেখাটা বা মূল প্রম্পটটা সেটা ছোট থাকে, ঠিক না? তো এখানে আমরা এটার মধ্যে ইউজ করলাম হচ্ছে H1
বডি, এটা হচ্ছে টাইটেলটা একটু বড় থাকলো, অথবা এইভাবে না করে আমরা এখান থেকে ফন্ট সাইজ বড় করে দিতে পারি। এটার মধ্যে একটু ফন্ট বড় করে দিলাম, তাহলে এটা একটু বড় হলো, নিচে ছোট লেখাগুলো। সেম জিনিসটা নোশনে জাস্ট এখানে আপনি প্রতিটা ব্লক হিসেবে অ্যাড করতে পারবেন। যেমন আপনি যদি প্রথমে একটু বড় করে একটা হেডলাইন দিতে চান, তাহলে এখান থেকে আপনি এখানে হেডলাইনের বিভিন্ন সাইজ রয়েছে। হেডলাইন 1 এটা একটু বড় সাইজের, 2 একটু ছোট সাইজের, 3 আর একটু ছোট, 4 আর একটু ছোট, এবং মূল টেক্সট মানে বডি যেটা সেটা একদম ছোট। ঠিক আছে, জাস্ট এখানে একটা টেক্সটের জাস্ট সাইজগুলো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা টেক্সটের শুরুতে একটা হেডলাইন দিতে চাই, তাহলে আমি এখানে জাস্ট স্ল্যাশ প্রেস করব। হেডলাইন লেখার জন্য আমি এখানে একটা হেডলাইন দিয়ে দিলাম, হেডলাইন 1টা অ্যাড করলাম। ধরুন আমি লিখলাম মাস্টার প্রম্পট। ঠিক আছে, এটা একটা হেডলাইন। এখন আমি এই হেডলাইনের নিচে এখন আমি আমার মূল টেক্সটগুলো অ্যাড করব। তাহলে আমরা এখানে সরাসরি এরকম এখানে আমরা এন্টার দিয়ে নিচে নামি এরপর টেক্সটগুলো লিখি। এখানে আমরা এই কাজটা করব না। এখানে প্রতিটা টেক্সটের জন্য, প্রতিটা হেডলাইনের জন্য আমরা আলাদা আলাদা ব্লক অ্যাড করব। দেন আমরা যদি এখানে এন্টার প্রেস করি, এই দেখুন এখানে আরেকটা ব্লক চলে আসছে। কিন্তু আপনি যদি মাউসের কার্সরটাকে এই ব্লকের উপরে রাখেন, তাহলে দেখবেন এখানে প্লাস চিহ্নটা আসছে, তার মানে এটা আরেকটা ব্লক। এবং এটার উপরে যদি রাখেন, এটা আরেকটা ব্লক। যতবার আপনি এন্টার দিবেন ততবার নতুন ব্লক ক্রিয়েট হবে। এবং এই ব্লকের মধ্যে আপনি কি অ্যাড করতে চাচ্ছেন, যেমন এই ব্লকের মধ্যে আমি আমার মূল প্রম্পটটা রাখবো। তো আমি স্ল্যাশ প্রেস করে এখানে টেক্সটে ক্লিক করে এখানে আমি আমার প্রম্পটটা লিখে দিলাম। ধরুন আমি একটা বিশাল প্রম্পট লিখলাম। ঠিক আছে, এখন ধরুন আমি যেখানে একটা যে প্রম্পটটা লিখলাম, এই প্রম্পটটা ধরুন আমাকে নিচের লাইনে যেতে হবে। এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে যেটা হবে এখানে নতুন আরেকটা ব্লক কিন্তু চলে আসবে। একই ব্লকের মধ্যে সবগুলো টেক্সট রাখতে হলে এবং এন্টার প্রেস করতে হলে আমরা এখানে শিফট ধরে এন্টার প্রেস করব। যদি আমি শিফট ধরে এন্টার প্রেস করি এবং এখানে কিছু লিখি, তাহলে দুইটা লাইনই আমাদের একটা ব্লকের মধ্যে থাকতেছে দেখুন। বাট আমি যদি সরাসরি এন্টার প্রেস করি, তাহলে এখানে আরেকটা নতুন ব্লক কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। বাট আমি চাচ্ছি না আরেকটা নতুন ব্লক ক্রিয়েট হোক। আমি এখান থেকে জাস্ট বড় কোনো যে লেখা হয়, যদি এন্টার প্রেস করতে হয় ওই লেখার মধ্যে, তাহলে আমরা শিফট এন্টার প্রেস করব। এটা মাথায় রাখবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের প্রতিটা জিনিসের জন্য, প্রতিটা জিনিস অ্যাড করার জন্য আমাদেরকে এখানে একটা ব্লক অ্যাড করতে হবে স্ল্যাশ প্রেস করে। লেখার জন্য আমরা সরাসরি টেক্সট অ্যাড করতে পারি। লেখার শুরুতে কোনো হেডলাইন দেওয়ার জন্য আমরা এখান থেকে হেডলাইনগুলো অ্যাড করতে পারি। এরপর একইভাবে এখানে আরও বিভিন্ন অপশান রয়েছে যেগুলো আমরা অ্যাড করতে পারি। যেমন আমরা যদি এখান থেকে স্ল্যাশ প্রেস করে এখানে বুলেট লিস্ট রয়েছে, আমরা যদি কোনো কিছুকে বুলেট লিস্ট আকারে অ্যাড করতে চাই, তাহলে এখান থেকে বুলেট লিস্টে যাব। এই জায়গায় যেমন আমি কিছু একটা লিখলাম, অনেক সময় আমাদেরকে এরকম লিস্ট আকারে কোনো কিছু লিখতে হয়, তখন আমরা এখান থেকে বুলেট লিস্টে অ্যাড করব। এবং এখানে যখন আমি আবার এন্টার করব, তাহলে আরেকটা বুলেট লিস্ট অ্যাড হয়ে যাবে এবং এটা আরেকটা ব্লক। ঠিক আছে, এভাবে আমরা জাস্ট লেখাগুলো অ্যাড করতে পারবো। এবং লেখাগুলো কোন ক্যাটাগরিতে আমরা অ্যাড করব সেটা হচ্ছে মূল কথা। ধরুন আমি এখানে লিস্ট আকারে কিছু জিনিস অ্যাড করলাম এবং এগুলোকে আমরা চাইলে সরাসরি খুব সহজে অর্গানাইজ করতে পারবো। যেমন এটাকে যদি আমি উপরে উঠাতে চাই, এটা উপরে উঠালাম। এটাকে যদি নিচে নামাতে চাই, এটাকে এভাবে নিচে নামাবো। এখানে প্রতিটা বুলেট যেহেতু আলাদা আলাদা, দেখুন প্রতিটা বুলেট আলাদা পয়েন্ট। এখান থেকে আমরা সরাসরি এগুলোকে চাইলে এভাবে অর্গানাইজ করতে পারবো। এবং এখানে একটা কলামের মধ্যে আমরা সব কিছু করতেছি, বাট আমরা চাইলে পাশাপাশি আরেকটা কলাম ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এই বুলেটগুলোকে যদি পাশে রাখতে চাই, এটার ভিতরে অর্থাৎ মাস্টার প্রম্পটের পাশে, এটাকে জাস্ট আমরা এভাবে পাশে নিয়ে যাব, অথবা সবগুলোকে এভাবে ধরে পাশে নিয়ে যাব। ঠিক আছে, বা আপনি চাইলে এখানে আরও একটা কলাম অ্যাড করে নিতে পারেন। যেমন এখান থেকে জাস্ট এই যে জায়গায় প্লাসের পাশে যে চিহ্নটা রয়েছে 6 ডট, এখানে ক্লিক করে আপনি যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন। দেখুন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। একাধিক লাইন, একাধিক ব্লক মুভ করার জন্য দুইটাকে একসাথে সিলেক্ট করে জাস্ট একটার উপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে মুভ করতে পারবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা এখানে যত কিছু অ্যাড করব সবগুলো হচ্ছে একটা ব্লক। আর অ্যাড করার জন্য আমাদেরকে এখানে আমরা যে কোনো জায়গায়, যেমন এখানে আমি লিখতে চাইলে এই জায়গায় জাস্ট কার্সর দিয়ে ক্লিক করে কিবোর্ডে স্ল্যাশ প্রেস করে এখন এখানে আমি কি অ্যাড করব, আমি কি টেক্সট অ্যাড করব, নাকি হেডলাইন, নাকি কোনো নাম্বার লিস্ট অ্যাড করব, নাকি কোনো টু ডু লিস্ট অ্যাড করব, নাকি কোনো টগল লিস্ট অ্যাড করব, এই বিষয়গুলো আমরা এখান থেকে যেটা অ্যাড করব সেটা জাস্ট ক্লিক করে জাস্ট আমরা এখানে অ্যাড করে নেব। এবং এখানে আমরা চাইলে সরাসরি ইমেজ আপলোড করে রাখতে পারি, ভিডিও আপলোড করে রাখতে পারি, অডিও
এরপরে ফাইল, ফর এক্সাম্পল আমি যদি এখানে আমি এখানে কোনো কিছু একটা লিখলাম, ধরুন আমি মাস্টার প্রম্পটের সাথে এখানে একটা ইমেজ অ্যাড করে রাখতে চাচ্ছি। আমি এখান থেকে জাস্ট এই লাইনের নিচে যেখানে লাইনটা শেষ হয়েছে নিচে ক্লিক করব, ক্লিক করে স্ল্যাশ প্রেস করে আমি এখান থেকে একটা ইমেজ আনতে পারি। মিডিয়া থেকে ইমেজে ক্লিক করলাম। এখন এখানে আমরা যে কোনো ইমেজ সরাসরি আপলোড করতে পারি, তবে সেটার ওয়েট হতে হবে সর্বোচ্চ 5 MB। 5 MBর মধ্যে যে কোনো ছবি আমি নিয়ে আসতে পারি, অথবা যে কোনো ইমেজের লিঙ্ক এখানে আমি অ্যাড করে নিতে পারি। এখানে লিঙ্কে ক্লিক করলে আমাকে সরাসরি সেই ইমেজের মধ্যে নিয়ে যাওয়া হবে। যেমন আমি যদি এখানে পিন্টারেস্ট থেকে কোনো একটা ইমেজ অ্যাড করি, যেমন আমি যদি এই ছবিটাকে এখানে অ্যাড করতে চাই, জাস্ট এই ছবিটার লিঙ্কটা কপি করে এখানে আমি অ্যাড করে দেব, দেন এমবেড ইমেজ। আমি এখান থেকে সরাসরি ক্লিক করলে আমাকে ইমেজটাকে ব্রাউজার মধ্যে এখানে নিয়ে আসা হবে, ঠিক আছে। অথবা সরাসরি আমরা কোনো ভিডিওকে এখানে এমবেড করে রাখতে পারি। যদি আমি এখান থেকে কোনো ভিডিও অ্যাড করতে চাই, যেমন আমি এই ইমেজের নিচে আরেকটা ব্লগ তৈরি করব, এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলে সাথে সাথে ব্লগ ক্রিয়েট করার অপশানটা চলে আসবে, দেন স্ল্যাশ। এখানে যদি আমি কোনো ভিডিও অ্যাড করতে চাই, ভিডিওতে ক্লিক করব, সরাসরি কোনো ভিডিও আপলোড করতে পারবো। যেহেতু আমরা ফ্রি ইউজার, তো আমরা এখানে কিন্তু 5 MBর বেশি কোনো ভিডিও ফুটেজ আপলোড করতে পারবো না। অথবা কোনো লিঙ্ক একইভাবে আপলোড করতে পারেন। যেমন আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম, ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিও ফুটেজ নিচ্ছি, যেমন কোনো কিছুতেই এই ভিডিওটা নিলাম, এরকম এক নিয়ে আমি এখানে আপলোড করে দিলাম এমবির ভিডিও। তাহলে ভিডিওটা এখানে চলে আসবে এবং এই ভিডিওটাকে আমরা এখান থেকেই প্লে করতে পারবো। অনেক সময় দেখা যায় না, আমরা কিছু ভিডিওকে আমাদের সেভ করে রাখি ইনস্টাগ্রামে বা ইউটিউবে, বা হয়তো সেগুলোকে ডাউনলোড করে রাখি বা সেগুলোকে বুকমার্কস করে রাখি। সেই একই কাজগুলো আমরা এখানে নোশনের মধ্যে করতে পারবো। আমাদের যে দরকারি ভিডিওগুলো রয়েছে সেগুলোকে আমরা এখানে নোশনের মধ্যে জাস্ট এমবেড করে রাখতে পারবো এবং এখানে আমরা নোশনের মধ্যেই সরাসরি এগুলোকে প্লে করতে পারবো। কিছুতেই সাফল্য পায় না এরকম আমাদেরকে এখান থেকে আর লিঙ্কে ক্লিক করে ওখানে যেতে হচ্ছে না, সরাসরি এখানে আমরা প্লে করতে পারবো। এভাবে ছবি, ভিডিও, টেক্সট, এরপরে বুলেট নাম্বার, যত কিছু রয়েছে সব কিছুই আমরা নোশনের মধ্যে অ্যাড করতে পারবো এবং আমরা আমাদের মতো করে সেটাকে অর্গানাইজ করে সেভ করে রাখতে পারবো। আচ্ছা, আমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারবো, সেগুলো আমরা একটু পরে দেখব। সব কিছু কোনটার কী কাজ, এই বিষয়গুলো এগুলো দিয়ে আমরা মূলত আমাদের কাজগুলো করব। এবং ফোল্ডার ক্রিয়েট করার জন্য কি করব, আচ্ছা এখানে আমরা অনেকগুলো ফাইল অ্যাড করেছি, কিন্তু এই ফোল্ডারের ভিতরে যতগুলো ফাইল অ্যাড করেছি আমি কিন্তু এই ফোল্ডারের ভিতরে ফাইল অ্যাড করব না। এখন এটা হচ্ছে আমার মূল ওয়ার্ক স্পেসটা। এই ওয়ার্ক স্পেসের ভিতরে আমি বিভিন্ন ক্যাটাগরির জন্য ফোল্ডারগুলো ক্রিয়েট করব আগে, সেই ফোল্ডারের ভিতরে আমি ফাইলগুলোকে রাখবো। ফর এক্সাম্পল আমি আমার মূল ওয়ার্ক স্পেসের ভিতরে যেমন আমি আমার প্রজেক্টগুলো রাখতে পারি। যেমন আমি যদি একাধিক প্রজেক্ট নিয়ে কাজ করি, যেমন অথবা আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, দেখা যায় অনেকগুলো ক্লায়েন্টের কাজ নিলাম, সেই কাজগুলো আমি এখানে লিস্ট করে রাখতে পারি এবং কোন কাজটা কোন ক্লায়েন্টের এবং সেই কাজটার স্ট্যাটাস কী, কতটুকু এগিয়েছে, সব কিছু আমি এখানে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারি। তো সেই জন্য আমি একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করতে পারি, অর্থাৎ প্রজেক্ট পেজ ক্রিয়েট করতে পারি। এরপরে ধরুন অনেক সময় দেখা যায় কি আমাদের মাথায় বিভিন্ন আইডিয়া আসে ভিডিও বানানোর জন্য, কী বিষয়ের উপর ভিডিও তৈরি করা যায়, বা কোনো একটা আর্টিকেল পড়লাম বা কোনো একটা ভিডিও দেখলাম, আমরা একই রকম একটা কন্টেন্ট তৈরি করব, পরে সেটা আমরা সেভ করে রাখি, কোথাও লিখে রাখি। আমাদের যত আইডিয়া রয়েছে সেগুলোকে আমরা একটা ফোল্ডারের ভিতরে অর্থাৎ একটা পেজের ভিতরে সেভ করে রাখতে পারি। একইভাবে আমাদের যত অ্যাসেট রয়েছে কম্পিউটারে, আমরা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক, বিভিন্ন সফটওয়্যার লিঙ্ক অথবা বিভিন্ন অ্যাসেটের লিঙ্ক, যেমন অ্যানিমেটেড আইকন বা এই ধরনের সাউন্ড ইফেক্ট, যত লিঙ্ক রয়েছে এগুলোর জন্য আমরা অ্যাসেট একটা ফোল্ডার করে অর্থাৎ অ্যাসেট একটা পেজ ক্রিয়েট করে সেখানে রাখতে পারি অর্গানাইজ করে। ঠিক আছে, তো আমরা যেটা করব, আমাদের মূল ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা বিভিন্ন জিনিসপত্রের জন্য আলাদা আলাদা পেজ ক্রিয়েট করব এবং সেখানে আমাদের যত কিছু রাখার দরকার সবগুলো রাখবো। ফর এক্সাম্পল আমরা এখানে যত কিছু এখন অ্যাড করেছি এগুলোকে আমরা জাস্ট ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এখান থেকে আমরা চাইলে সবগুলোকে একসাথে সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। অথবা নির্দিষ্ট একটা ডিলিট করার জন্য, যেমন আমি যদি এই ভিডিওটা ডিলিট করতে চাই, এখানে প্লাসের পাশে অর্থাৎ এই ব্লকটার প্রতিটা ব্লকের পাশে এই প্লাস চিহ্ন এবং এখানে 6 ডট, এই দুইটা অপশান দেখতে পাবেন। 6 ডট দিয়ে আমরা এটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায়। ধরুন আমি এটাকে এ পাশে রাখলাম, এটা এখানে চলে আসছে। প্লাসে ক্লিক করে আমি নতুন একটা ব্লক ক্রিয়েট করতে পারবো। আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, এই জায়গায় এই লাইনের ভিতরে একটা ব্লক ক্রিয়েট হবে, অথবা আমরা এখানে সরাসরি এটা নিচে ক্লিক করলে অটোমেটিক আমি এখানে একটা ব্লক ক্রিয়েট করতে পারবো। আর আমি যদি এখান থেকে এই 6 ডটের মধ্যে ক্লিক করি, তাহলে এটা এখানে এই ব্লকটাকে এডিট করার অপশানগুলো আমি এখানে পেয়ে যাব। এই ব্লকটাকে আমি কী করতে চাচ্ছি, চাইলে ডুপ্লিকেট করতে পারবো, মুভ করতে পারবো, অথবা ডিলিট করতে পারবো, রিপ্লেস করতে পারবো, ক্যাপশন অ্যাড করতে পারবো। একইভাবে আমি যদি টেক্সট ব্লকের ভিতরে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশান রয়েছে। আমি চাইলে এই ব্লকের ক্যাটাগরি চেঞ্জ করতে পারবো। যেমন এটা এখন রয়েছে কি আকারে, একটা টেক্সট আকারে রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি এটাকে টার্ন করতে পারবো,
টেক্সট থেকে আমরা চাইলে এটাকে হেডলাইন করে নিতে পারবো, টু ডু লিস্ট করে নিতে পারবো, অথবা যে কোনো কিছুকে টার্ন করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে হেডলাইনে ক্লিক করি তাহলে টেক্সটটা বড় হয়ে যাবে, দেখুন হেডলাইন স্টাইল হয়ে গেছে। আমি যদি এটাকে একইভাবে কল আউটে টার্ন করি, এই দেখুন এখন কল আউটের মতো হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখানে যেভাবে নতুন ব্লগ ক্রিয়েট করার সময় যে অপশানগুলো পাই, এখানে আমরা এটাকে চাইলে যে কোনো ব্লগকে একটা ক্যাটাগরি থেকে অন্য একটা ক্যাটাগরিতে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, আমি এটাকে আবার টেক্সট করে দিলাম। দেন এখানে আমি এটার কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো ব্লকের আপনি চাইলে এখান থেকে বক্স কালার, একটা ব্লক মানে একটা বক্স, যেমন এখানে দেখুন এই ব্লকের ভিতরে যত টেক্সট রয়েছে এটা একটা বক্সের মতো। আমি যদি ব্লকটাকে সরাই তাহলে বুঝবেন না, এটা একটা বক্স, ধরুন একটা বক্স। এখন এই বক্সটাকে আমি যদি বক্সের কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমি জাস্ট কালার থেকে যে কোনো কালার চুজ করে দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, যেমন এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অথবা টেক্সট কালারও চেঞ্জ করতে পারি। এখানে কালার থেকে টেক্সট কালারও চেঞ্জ করতে পারি। এখানে দেখুন টেক্সট কালারগুলো রয়েছে। ঠিক আছে, একইভাবে আমি যদি এখানে আরও বিভিন্ন অপশান রয়েছে, আমি ব্লকের লিঙ্কটা কপি করতে পারি। প্রতিটা ব্লকের এক একটা লিঙ্ক থাকে, কিন্তু আমি ব্লকের লিঙ্কটা কপি করে যে কোনো জায়গায় পেস্ট করতে পারি। তখন ওই জায়গায় ক্লিক করলে সরাসরি আমাকে এই ব্লকে নিয়ে আসা হবে বা এই ব্লকটা শো করা হবে। এটাকে ডুপ্লিকেট করতে পারি, কোনো টেক্সট বা কোনো কিছু, কোনো একটা ব্লকে যদি আমি ডুপ্লিকেট করার প্রয়োজন হয় এখান থেকে ডুপ্লিকেট করতে পারবো, মুভ করতে পারবো, ডিলিট করতে পারবো। ঠিক আছে, এরপর আমরা যদি সরাসরি কোনো টেক্সট সিলেক্ট করি, যেমন আমি এই টেক্সটগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে এখানে একটা এই টেক্সটগুলোকে এডিট করার জন্য একটা পপ আপ চলে আসবে। এই পপ আপ থেকে আমরা টেক্সটগুলোকে এডিট করতে পারবো। যেমন আপনি এখান থেকে টেক্সটগুলোকে টার্ন করতে পারবেন। একইভাবে আমরা ওই এখানে 6 ডটে ক্লিক করে যে টার্ন অপশনটা ছিল এটা এখানেও আছে। এরপরে শুধু টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, টেক্সটগুলোকে বোল্ড ইটালিক করতে পারবেন। এছাড়া এখানে গুরুত্বপূর্ণ একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অ্যাড লিঙ্ক। আপনি যে কোনো টেক্সটের মধ্যে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা ফিচার। আপনি চাইলে যে কোনো টেক্সটের মধ্যে যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি এই টেক্সটটা, আমি এখানে এটা টেক্সট আকারে থাকলো এবং এই টেক্সটের মধ্যে আমি যে কোনো লিঙ্ককে অ্যাড করে দিতে পারি, তাহলে যেটা হবে আমি যখনই এই টেক্সটের মধ্যে ক্লিক করবো সরাসরি আমাকে সেই লিঙ্কে নিয়ে যাওয়া হবে। ফর এক্সাম্পল আমি যদি এখানে যেমন এই একই লিঙ্কটাকে যদি আমি কপি করি, এই টেক্সটগুলোকে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে এই পপ আপটা আসবে, এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করবো, অ্যাড লিঙ্ক। দেন এখানে যদি আমি লিঙ্কটাকে পেস্ট করে দিই, এখন আমরা এই টেক্সটটা এখানে টেক্সট আকারে দেখতে পারবো, প্লাস টেক্সটের মধ্যে যদি আমি ক্লিক করি আমাকে সরাসরি সেই লিঙ্কে নিয়ে আসা হবে। ওকে, এটা অসাধারণ। আচ্ছা, এখন আমরা এখান থেকে সবগুলো টেক্সটকে আমরা এখান থেকে সবগুলো ব্লক এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমাদের এই মাই ওয়ার্ক স্পেসটা একদম ক্লিন। এখন এখানে আমরা যেটা করব, আমরা এখানে বিভিন্ন ফোল্ডার ক্রিয়েট করব। ফর এক্সাম্পল যেমন আমি চাচ্ছি আমার যে ভিডিও তৈরি করা যে আইডিয়াগুলো রয়েছে, আমার মাথায় যতগুলো আইডিয়া আসে, যখনই যে আইডিয়াটা আসবে আমি সেটা নোট করে রাখবো এবং পরবর্তীতে আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তো এই কাজটা করার জন্য যেমন আমি এখানে একটা আইডিয়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার মানে পেজ ক্রিয়েট করব। এখানে স্ল্যাশ প্রেস করলাম। পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে পেজে। এখানে আমরা অথবা পেজ লিখলে এখানে চলে আসছে, দেখুন পেজ। আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করব। পেজ মানে একটা ফোল্ডার মনে করুন। এই ফোল্ডারের ভিতরে মাই ওয়ার্ক স্পেস ফোল্ডারের ভিতরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এখন এই ফোল্ডারের নাম কি দিব? এখানে আমরা মাই ওয়ার্ক স্পেসটা যেভাবে ক্রিয়েট করেছি সেমভাবে এখানে দেখুন নিউ পেজ। এখন এই নিউ পেজটার নাম কি দেবো? যেমন আমি এখানে দেখলাম হচ্ছে আইডিয়া লিখে একটা পেজ ক্রিয়েট করলাম এবং এই পেজের যে কোনো একটা নাম দিতে আইকনে অ্যাড করতে পারি। অ্যাড আইকনে ক্লিক করে যেমন আমি এখানে এই আইকনটা অ্যাড করলাম। এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারবো। আমি এখান থেকে সবুজ কালারটা রাখবো, এটা ঠিক আছে। এবং একইভাবে এই ফোল্ডারের আপনি চাইলে যে কোনো কাভার ফটো অ্যাড করতে পারবেন, যে কোনো কমেন্ট অ্যাড করতে পারবেন, এগুলো একইভাবে করতে পারবেন। এখন আমাদের এই ফোল্ডারটার নাম হচ্ছে আইডিয়া, ফোল্ডারের আইকন হচ্ছে এটা। এখন এখানে নিচে আমরা জাস্ট ক্লিক করলে এখানে আমরা এবার এই আইডিয়া ফোল্ডারের ভিতরে কি কি রাখবো সেগুলো আমরা কিভাবে রাখবো সেটাই হচ্ছে মূল কথা। আপনি সেটাকে টেক্সট আকারে রাখবেন নাকি ডাটাবেস আকারে রাখবেন নাকি বুলেট পয়েন্ট আকারে রাখবেন, সেভাবে আপনি এখানে ব্লকগুলোকে অ্যাড করবেন। যেমন আমি যদি টেক্সট আকারে লিখতে চাই তাহলে আমি কি বিষয় আইডিয়া জাস্ট এখানে স্ল্যাশ প্রেস করে প্রথমে আমি ওই বিষয়ে একটা দিয়ে দেবো, হেডলাইন ক্রিয়েট করে দেন টেক্সটগুলো লিখে দেবো কী কী আমি এই ভিডিওতে কী কী অ্যাড করতে চাচ্ছি। এরপর আপনি চাইলে বুলেট লিস্ট আকারে অ্যাড করে রাখতে পারেন, যতগুলো আইডিয়া আসে আপনার সেগুলো এভাবে জাস্ট নাম দিয়ে লিখে রাখতে পারেন, ঠিক আছে। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি ডাটাবেস আকারে অ্যাড করেন। ফর এক্সাম্পল আমি যদি ডাটাবেস অ্যাড করতে চাই, ডাটাবেস আকারে অ্যাড করলে এখানে অনেকগুলো কলাম অ্যাড হবে এবং সেই কলামগুলোর মধ্যে আপনি বিভিন্ন প্রপার্টিস পেয়ে যাবেন।
এটা কিন্তু অসাধারণ একটা ফিচার এবং এই প্রপার্টিসগুলোকে আপনি চাইলে একদম নিজের মতো করে কাস্টমাইজ করেই একদম প্রফেশনাল ওয়েতে আপনি এই নোশনটাকে ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ধরনের বিষয়গুলো ডাটাবেস আকারেই অ্যাড করার চেষ্টা করবো সবসময়। যেমন আপনার কোনো অ্যাসেট হতে পারে, যে কোনো প্রজেক্ট হতে পারে, বিভিন্ন ক্লায়েন্ট শিট হতে পারে, আপনার ক্লায়েন্টদের যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য আপনি একটা ডাটাবেস তৈরি করতে পারেন। ঠিক আছে, এই কাজগুলো আমরা ডাটাবেস আকারে অ্যাড করব। এখন এখানে আমরা একটা ডাটাবেস ব্লক নিয়ে আসব। সেজন্য আমরা প্রথমে স্ল্যাশ প্রেস করব। এখানে আমরা জাস্ট টেবিল লিখে সার্চ করব, টেবিল বিউ ডাটাবেস, এই অপশনটা অ্যাড করব ডাটাবেস। এখানে একটা ডাটাবেস চলে আসছে। আমি এখান থেকে চাইলে নিউ এমটি ডাটা সোর্স এখানে ক্লিক করব। এই দেখুন এখানে এটা হচ্ছে একটা ডাটাবেস। এখন এখানে আমরা এই ডাটাবেসগুলোকে সাজাতে পারি নিজের মতো করে। যেমন এখানে আমরা বিভিন্ন প্রপার্টিস অ্যাড করতে পারি। এখানে শুধু একটা কলাম রয়েছে, এটা হচ্ছে এই কলামটা। এই কলামের এখানে আমরা ডাটাগুলোর নাম দেব কি বিষয়, এবং এখানে আমরা আরও কলাম অ্যাড করতে পারি। এখানে প্রতিটা কলামকে এক একটা প্রপার্টি বলা হচ্ছে, প্রপার্টিস বলা হচ্ছে। অর্থাৎ কোন কলামটা কী ক্যাটাগরি কলামে আপনি অ্যাড করবেন সেগুলো আপনি এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে সেই কলামগুলো অ্যাড করতে পারবেন। এবং এখানে যে রোগুলো রয়েছে, এখানে আপনি চাইলে যতগুলো রো ইচ্ছা, অর্থাৎ প্রতিটা রো কিন্তু এক একটা পেজ আবার। ঠিক আছে, এখানে 3টা রয়েছে, আপনি চাইলে এখানে আরও অ্যাড করতে পারেন। তো সেটা আমরা একটু পরে দেখছি। এখন ধরুন আমার কাছে এখন যতগুলো ভিডিওর আইডিয়া আসে আমি সবগুলোকে এখানে নোট করে রাখবো। কীভাবে নোট করব? যেমন আমি এখানে নেমের জায়গায় নেম থাকতে পারে। এখানে এই প্রথম কলামটার নাম হচ্ছে নেম। এখানে শুধু একটাই কলাম আছে, আমরা আরও কলাম ক্রিয়েট করব। এখন এই কলামটার নাম আপনি চাইলে আবার চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে এই নেমটার মধ্যে ক্লিক করি, এখানে আপনি চাইলে এই নেমটার নামটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা এখানে নামই রাখলাম। ঠিক আছে, এরপরে আমরা এখানে আর কি কি প্রপার্টিস অ্যাড করব। আপনি আসলে কী ধরনের কাজ করবেন, কী ধরনের ডাটাগুলো আপনি এখানে সংরক্ষণ করবেন সেটার উপর বেস করে আপনাকে প্রপার্টিসগুলো অ্যাড করতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে আমার আইডিয়াগুলোকে সেভ করে রাখার জন্য, এবং আইডিয়াগুলোর কোনটা কী পর্যায়ে রয়েছে, কোনটার প্রায়োরিটি কেমন, কোনটা কী ক্যাটাগরির, এই বিষয়গুলোকে আমি এখানে অ্যাড করে রাখবো, যাতে করে আমি পরবর্তীতে সেগুলোকে সহজেই খুঁজে বের করতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি। তো সেজন্য আমরা এখানে প্রথমে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো প্রপার্টি নিতে পারি। এখানে প্রত্যেকটা প্রপার্টি অর্থাৎ প্রত্যেকটা কলাম আপনি কী কাজের জন্য কোন কলামটা ব্যবহার করবেন সে অনুযায়ী আপনি এখান থেকে কলামগুলো নেবেন। যেমন আপনি যদি কোনো কলামে শুধু টেক্সট লিখতে চান তাহলে টেক্সট নিতে পারেন। যে কোনো কলামে যদি শুধু নাম্বার রাখতে চান তাহলে নাম্বার নিতে পারেন। যে কোনো কলামের মধ্যে যদি আপনি স্ট্যাটাস, সেই আপনার এই কাজটা কোন পর্যায়ে রয়েছে সেই কাজটা যদি আপনি এখানে সিলেক্ট করতে চান তাহলে স্ট্যাটাস নিতে পারেন। এভাবে আপনি প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা প্রপার্টি ক্রিয়েট করতে পারবেন, অর্থাৎ আলাদা আলাদা কলাম ক্রিয়েট করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি প্রথমে একটা কলাম নিব, সেখানে আমি একটা লিঙ্ক রাখবো, মানে ইউআরএল কলাম, যেখানে আমি ধরুন আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখলাম, যে কোনো একটা ভিডিও, তো আমার মনে হলো এই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করা দরকার। এখন আমি ওই ভিডিওতে হয়তো কোনো ইনফরমেশন রয়েছে যেটা আমি পরবর্তীতে দেখবো, আমি এখনও তো সময় পাচ্ছি না, আমি এটাকে জাস্ট ভিডিও লিঙ্কটাকে আমি কপি করে রাখবো এবং এখানে একটা নাম দিয়ে দেবো। তাহলে আমি এখান থেকে একটা ইউআরএল কলাম নিতে পারি। যেমন আমি যদি এখান থেকে ইউআরএল প্রপার্টি অ্যাড করি, এই দেখুন এখানে একটা কলাম চলে আসছে ইউআরএল। একটা হচ্ছে নেম, একটা হচ্ছে ইউআরএল। এবং এখানে আমরা প্লাসে ক্লিক করে আরও প্রপার্টি অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল, ধরুন আমি এখানে একটা ভিডিও তৈরি করব যেটার নাম দেব হচ্ছে, যেমন আমি লিখলাম গুগল ফ্লো টিউটোরিয়াল। ঠিক আছে, ধরুন আমি চাচ্ছি গুগল ফ্লো নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করব পরবর্তীতে, এবং এখানে আমি যে কোনো ভিডিও বা যে গুগল ফ্লোর যে ওয়েবসাইট লিঙ্ক সেটা আমি এখানে অ্যাড করে রাখতে পারি ইউআরএল এর মধ্যে। ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা ভিডিও লিঙ্ক এখানে অ্যাড করতে চাই, ধরুন আমি আমার এই ভিডিওটার লিঙ্কটা কপি করে রাখলাম, আমি এই ভিডিওটা পরবর্তীতে দেখব, আমি এটা জাস্ট কপি করলাম, কপি করে এখানে আমি জাস্ট লিঙ্কটাকে পেস্ট করে দেব ইউআরএল এর মধ্যে, ইউআরএল কলামের মধ্যে। ঠিক আছে, এখন আমি যখনই এই লিঙ্কে ক্লিক করব এই ভিডিওটা এখানে চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি চাচ্ছি আমার যতগুলো আইডিয়া আসবে আমি এই আইডিয়াগুলোকে ক্যাটাগরি করে রাখবো, কোন আইডিয়াটা কোন ভিডিওটা কোন ক্যাটাগরির। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা সিলেক্ট প্রপার্টি অ্যাড করে রাখতে পারি। প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে একটা সিলেক্ট প্রপার্টি অ্যাড করে রাখবো। ঠিক আছে, এবং এই প্রপার্টির মধ্যে আমরা যে কোনো নাম দিতে পারি। যেমন এই ভিডিওটা হচ্ছে এআই রিলেটেড, আমি এখানে এআই দিয়ে দিলাম, এআই লিখে দিলাম। দেন এখান থেকে আমরা ক্রিয়েট এআই এখানে ক্লিক করবো। সরাসরি এখানে আমি যদি আবার বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা আসবে না, এআই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এআই রিলেটেড ভিডিও। দেন আমি এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে একটা স্ট্যাটাস প্রপার্টি অ্যাড করব। স্ট্যাটাস হচ্ছে এইটা,
এই ভিডিওটা আমি পরবর্তীতে যখন আমার এই পেজে আসবো, আমার কোন ভিডিওটা কোন অবস্থায় রয়েছে, কোন ভিডিওটা আমি তৈরি করেছি বা কোন ভিডিওটা এখনও তৈরি করা হয়নি বা কোন ভিডিওটার স্ট্যাটাস কী সেটা আমি দেখতে পাবো। এখানে আমরা একটা স্ট্যাটাস ক্যাটাগরি অ্যাড করলাম, অর্থাৎ এই ভিডিওটা এখন কোন পর্যায়ে রয়েছে, এই কন্টেন্ট আমি কি তৈরি করে ফেলেছি নাকি তৈরি করা অবস্থায় রয়েছে নাকি এটার নির্দিষ্ট একটা কাজ সম্পন্ন করেছি, এই কাজগুলো আমরা এখানে স্ট্যাটাস হিসেবে রাখতে পারি। ঠিক আছে, এবং এখানে স্ট্যাটাসের মধ্যে যদি আমি ক্লিক করি এই জায়গায় নট স্টার্টেড, এখানে 3টে অপশান ডিফল্ট অপশান রয়েছে। নট স্টার্টেড মানে এটা এখনও শুরু করা হয়নি, ইন প্রোগ্রেস কাজ চলতেছে, ডান অর্থাৎ কমপ্লিট। বাট আপনি চাইলে এখানে এডিট প্রপার্টিতে ক্লিক করে আপনি আপনার মতো স্ট্যাটাস এখানে ক্রিয়েট করতে পারেন। যেমন এই ভিডিওটার স্ক্রিপ্ট সম্পন্ন করা, ভয়েস ওভার কমপ্লিট করা হয়েছে, এডিটিং চলতেছে বা কমপ্লিট করা হয়েছে, আপনি আপনার মতো করে এডিট প্রপার্টিতে ক্লিক করে স্ট্যাটাসগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এডিট প্রপার্টিতে ক্লিক করি, এখানে এখানে এই 3টা প্রপার্টিস দেখাচ্ছে, দেখুন নট স্টার্টেড, ইন প্রোগ্রেস, ডান। এবং এগুলো যদি আপনি রাখতে না চান তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। যেমন ইন প্রোগ্রেসটা যদি আমি রাখতে না চাই, এখান থেকে জাস্ট এই জায়গায় ক্লিক করে এই স্ট্যাটাসটাকে আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট, এটা ডিলিট হয়ে গেল। এখন এখানে আপনি চাইলে 3টা ডিলিট করতে পারেন একইভাবে, এবং আপনি আপনার মতো করে স্ট্যাটাস এখানে লিখে নিতে পারেন। যেমন আমি যদি এখানে আরেকটা স্ট্যাটাস যোগ করতে চাই, ইন প্রোগ্রেসের জায়গায় আমি জাস্ট প্লাসে ক্লিক করব, অ্যাড এন অপশান, এখানে আমি কি স্ট্যাটাস লিখতে চাচ্ছি, ধরুন আমি লিখলাম রেকর্ডিং কমপ্লিট, রেকর্ডিং কমপ্লিট। এরপর এখানে যদি আমি ক্লিক করি, এটাকে স্ট্যাটাসে বিভিন্ন কালার এখানে অ্যাড করতে পারবো আমি এখানে। যেমন আমি যদি এটার কালারটা অরেঞ্জ কালার দিই, ঠিক আছে। এরপর নট স্টার্টেড এটার কালার আমরা চেঞ্জ করতে পারবো, ডানের কালার চেঞ্জ করতে পারবো, চাইলে এগুলোকে আমরা ডিলিট করে একইভাবে নিজের মতো করে স্ট্যাটাসগুলোকে আমরা অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন 3টা স্ট্যাটাস দেখাচ্ছে, নট স্টার্টেড, রেকর্ডিং কমপ্লিট, ডান। ঠিক আছে, এভাবে আপনি আপনার মতো করে স্ট্যাটাসগুলো যোগ করে নেবেন। ঠিক আছে, আচ্ছা, যেমন এই ভিডিওটা আমাদের এখনও কাজ শুরু করা হয়নি, ধরুন আমি এখানে নট স্টার্টেডটা সিলেক্ট করে রাখলাম। আপনি যখন পরবর্তীতে একটা ভিডিও কমপ্লিট করে ফেলবেন, সেটা আপনি এখান থেকে জাস্ট ডান করে দিলেন। আচ্ছা, এরপরে আমি যদি এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করি, যেমন আমি চাচ্ছি এই ভিডিওটার প্রায়োরিটি কেমন, আমার এখানে যতগুলো আমি আইডিয়া অ্যাড করব, কোনটা সবচেয়ে হাই প্রায়োরিটি, কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, সেটা আমি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে এই ধরনের প্রায়োরিটি বা এই ধরনের ক্যাটাগরিগুলো সিলেক্ট করার জন্য আমরা এখানে একইভাবে একটা সিলেক্ট বাটন ক্লিক করব। ঠিক আছে, যেমন আমি এখানে প্লাসে ক্লিক করে সিলেক্ট প্রপার্টিস এটাকে অ্যাড করব, এবং এখানে আমরা যেমন এখানে আমরা এটার প্রায়োরিটিগুলো কেমন, হাই নাকি মিডিয়াম নাকি লো প্রায়োরিটি, সেটাকে আমরা অ্যাড করে রাখতে পারি। যেমন আমি এটার প্রায়োরিটি দিলাম হাই, আমি এখানে হাই লিখব, হাই প্রায়োরিটি। আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন আপনার মতো করে, হাই প্রায়োরিটি। এরপর এখান থেকে ক্রিয়েট হাই লিখে দেব। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখানে যে ইয়েগুলো অ্যাড করতেছি, এই যে প্রপার্টিসগুলো, এই প্রপার্টিসগুলোর নাম কিন্তু আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো। যেমন এটা ইউআরএল, আমরা এখানে যেমন লিখে দিতে পারি ভিডিও লিঙ্ক। আমি এখানে জাস্ট ইউআরএলের মধ্যে ক্লিক করে এই জায়গায় ইউআরএলের নামটা চেঞ্জ করে লিখে দেব ভিডিও লিঙ্ক। ওকে, এরপর এখানে সিলেক্ট, এটা হচ্ছে কি ক্যাটাগরি, আমি এখানে ক্যাটাগরি লিখে দিতে পারি। ওকে, এরপরে এটা হচ্ছে স্ট্যাটাসটা থাকুক, সমস্যা নেই, বা ভিডিওটা কোন পর্যায়ে রয়েছে সেটা লিখে দিতে পারি। এরপরে এখানে এটার প্রায়োরিটি লিখে দিতে পারি, প্রায়োরিটি। ঠিক আছে, এভাবে আমরা আমাদের ক্যাটাগরিগুলোর নাম চেঞ্জ করে নিতে পারি। এরপরে যেমন আমি এখানে যদি এই ভিডিওর সাথে কোনো অ্যাসেট অ্যাড করতে চাই, কোনো ছবি বা কোনো ভিডিও বা যে কোনো কিছু অ্যাড করতে চাইলে, সেটার জন্য আমরা এখানে আরেকটা প্রপার্টি অ্যাড করে রাখতে পারি। প্লাসে ক্লিক করে ফাইল অ্যান্ড মিডিয়া, এবং এখানে ফাইল অ্যান্ড মিডিয়ার মধ্যে আমরা চাইলে প্লাসে ক্লিক করে যে কোনো লিঙ্ক বা যে কোনো ছবি, যে কোনো কিছু লিঙ্ক সরাসরি অ্যাড করে রাখতে পারি। এখানে ক্লিক করে লিঙ্ক ক্লিক করার জন্য এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন, আর চাইলে সরাসরি আপনি এখানে কোনো ছবি বা কোনো কিছু অ্যাড করে রাখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে এই ছবিটা অ্যাড করে রাখি, এই দেখুন চলে আসছে। এখন এখানে আমি ক্লিক করলে ছবিটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা একটা ডাটাবেস তৈরি করলাম, একটা ভিডিও অ্যাড করলাম। ঠিক আছে, এখন আমি যদি এখানে আরও ভিডিও অ্যাড করতে চাই, জাস্ট নিউ পেজে ক্লিক করব। এখানে আপনার মাথায় যখনই যে আইডিয়াটা আসবে সেটা আপনি এখানে লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম নোশন টিউটোরিয়াল। ওকে, এটা হচ্ছে আমার ভিডিওর নাম। আমি এখানে চাইলে একইভাবে আমার কোনো ভিডিওর লিঙ্ক এখানে কপি করে রাখতে পারি। ক্যাটাগরি যেমন এটা সফটওয়্যার লিখে দিলাম, সফটওয়্যার। ওকে, এরপরে এটা ধরুন ইন প্রোগ্রেস বা রেকর্ডিং কমপ্লিট লিখে স্ট্যাটাসটা দিয়ে দিলাম।
প্রায়োরিটি এটা এখানে হাই রয়েছে। আমি এখানে ৩টা ক্যাটাগরি ক্রিয়েট করে রাখতে পারি। যেমন হাই একটা দিলাম, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে লো, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট সিলেক্ট করলে এখানে তিনোটা ক্যাটাগরি দেখাবে। আমি এখান থেকে মিডিয়ামটা বা হাইটা দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে চাইলে কোনো ফাইল অ্যাড করে রাখতে পারি এবং এখানে আমরা ক্যাটাগরির মধ্যে এআই দিলাম, সফটওয়্যার দিলাম, আরও কিছু অ্যাড করে রাখি যেমন ভিডিও এডিটিং বা ভিডিও এডিটিং দিই, ভিডিও এডিটিং, ঠিক আছে? এভাবে আপনি আপনার মতো করে ক্যাটাগরিগুলো এখানে অ্যাড করে রাখতে পারেন। যখনই আপনি এখানে কোনো পেজ ক্রিয়েট করবেন তখন এখানে তিনোটা ক্যাটাগরি দেখাবে, জাস্ট সিলেক্ট করে দেবেন। যেমন আমি এখানে ক্লিক করে এটা সফটওয়্যার দিয়ে দিলাম। এভাবে আপনি আপনার আইডিয়াগুলোকে এখানে ডাটাবেস আকারে সংরক্ষণ করে রাখতে পারেন। যেমন আমি এখানে নিউ পেজে ক্লিক করলাম, এখানে যেমন দিয়ে দিলাম প্রিমিয়ার মোস্ট ইউজফুল ইফেক্ট, দেন এটা হচ্ছে আমার প্রিমিয়ার প্রো একটা ভিডিও তৈরি করব। এখন এখানে আমি চাইলে যে কোনো ভিডিওর লিঙ্ক দিতে পারি এবং এটা ক্যাটাগরি হচ্ছে যেমন ভিডিও এডিটিং, স্ট্যাটাস নট স্টার্টার্ড, এখনও শুরু করা হয়নি। এরপরে প্রায়োরিটি ধরুন মিডিয়াম দিলাম। এভাবে চাইলে আপনি আপনার আইডিয়াগুলোকে খুব দ্রুত এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন এবং অর্গানাইজ করে রাখতে পারেন, ঠিক আছে? আপনাকে আর সব কিছু এখানে লিখতে হচ্ছে না, জাস্ট আপনি এখানে সিলেক্ট করে 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 সব কিছু অ্যাড করে নিতে পারলেন। ওকে, এরপর এখানে আরও বিভিন্ন প্রায়োরিটি রয়েছে। আমি এখান থেকে ক্লিক করে আমরা এই প্রায়োরিটিগুলো আর একটু পরে দেখব কোনটার কী কাজ। এখন ধরুন আমরা এখানে অনেকগুলো আইডিয়া ক্রিয়েট করে রাখলাম। যেমন আপনার মাথায় যখনই যে আইডিয়াটা আসলো আপনি এখানে ক্রিয়েট করে রাখলেন, প্রায় 100-150 আইডিয়া এখানে হয়ে গেল এবং কিছু ভিডিও কমপ্লিট করা হয়েছে, কিছু আপনি এখনও শুরু করেননি। বাট আপনি যখন এখানে অনেকগুলো হয়ে যাবে, ডাটাবেসটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনি এখান থেকে এগুলোকে খুঁজে বের করা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে ফিল্টার করে সার্চ করে নিতে পারেন, অর্থাৎ আপনি ক্যাটাগরি ওয়াইজ খুঁজে নিতে পারেন অথবা প্রায়োরিটি ওয়াইজ খুঁজে নিতে পারেন। আপনি চাইলে আপনার মতো করে এখানে যেগুলো হাই প্রায়োরিটি সেগুলোকে খুঁজে নিতে পারেন, ঠিক আছে? অর্থাৎ ফিল্টার করে নিতে পারেন। তো ফিল্টার করার জন্য আমরা এখানে বিভিন্ন বাটন অ্যাড করে নিতে পারি। যেমন আমি যদি এখান থেকে ফিল্টারে ক্লিক করি, এখান থেকে আমরা যেমন আমি প্রায়োরিটিতে সিলেক্ট করলাম, এই দেখুন এখানে প্রায়োরিটি বাটনটা চলে আসছে উপরে, ডাটাবেসের উপরে। এবং এখানে আমরা এখান থেকে যদি যেগুলো হাই প্রায়োরিটি সেগুলো ফিল্টার করতে চাই, এখান থেকে হাইটা সিলেক্ট করব, তাহলে হাই প্রায়োরিটিগুলো দেখাবে শুধু। এখান থেকে যদি আমি মিডিয়াম প্রায়োরিটিটা সিলেক্ট করি তাহলে মিডিয়াম প্রায়োরিটিগুলো দেখাবে। এবং এখান থেকে যদি এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ খুঁজতে চাই, যেমন আমি শুধু এআই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলো খুঁজতে চাই, এখান থেকে আমরা এই যে প্লাস ফিল্টার রয়েছে, প্লাস ফিল্টারে ক্লিক করব। এখান থেকে যদি আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিই, ক্যাটাগরি, এবং এখান থেকে আমি যে কোনো ক্যাটাগরি ওয়াইজ খুঁজতে পারি। যেমন আমি যদি শুধু এআই যেসব কন্টেন্টগুলো রয়েছে, যে আইডিয়াগুলো রয়েছে, আমি সেখান থেকে এআইটা সিলেক্ট করলাম, তাহলে শুধু এআইগুলো এখানে দেখাবে, ঠিক আছে? এরপর আমরা স্ট্যাটাসটা এখানে যোগ করে নিতে পারি। ফিল্টারের মধ্যে ক্লিক করে স্ট্যাটাসটা ক্লিক করলাম, কারণ স্ট্যাটাসের মধ্যে অনেকগুলো আমার কমপ্লিট করা থাকবে, যেগুলো কমপ্লিট করা হয়নি সেগুলো আমি খুঁজতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি স্ট্যাটাসের মধ্যে ক্লিক করে এখান থেকে যেগুলো নট স্টার্টেড এটা সিলেক্ট করে দিলাম, তাহলে যেগুলো শুরু করা হয়নি সেগুলো এখানে দেখাবে, ঠিক আছে? এভাবে আপনি এখানে যে ফিল্টারগুলো অ্যাড করা দরকার প্লাসে ক্লিক করে করে ফিল্টারগুলো অ্যাড করে নিতে পারবেন, যতগুলো ফিল্টার আপনার অ্যাড করা দরকার। তাহলে আমাদের ডাটাবেস যদি অনেক বড় হয়ে যায়, আমরা এখান থেকে সহজেই যে কোনো ক্যাটাগরি, যে কোনো স্ট্যাটাসের, যে কোনো প্রায়োরিটির কন্টেন্টগুলো খুঁজে নিতে পারবো। এরপর এখান থেকে আপনি চাইলে সার্চ করে খুঁজে নিতে পারেন, যে কোনো নাম দিয়ে আপনি সার্চ করলেন। যেমন আমি ফ্লো লিখে সার্চ করলাম, এই দেখুন যে কোনো কিওয়ার্ড দিলেই সেটা এখান থেকে খুঁজে নেবে সেই ভিডিওটা, সেই আইডিয়াটা, ঠিক আছে? দেন এখান থেকে আপনি চাইলে স্ক্রিনটাকে বড় করতে পারেন, এখান থেকে ফুল পেজ করে নিতে পারেন। এখানে ক্লিক করলে এখানে একদম এখানে ফুল স্ক্রিনে দেখাবে। এরপর আপনি চাইলে এই ডাটাবেসটাকে বিভিন্নভাবে দেখতে পারেন। যেমন এটা এখন টেবিল আকারে আছে, আপনি এখানে চাইলে আরও বিভিন্ন ভিউ এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, এখানে আমি এটাকে বোর্ড আকারে দেখতে চাইলে এখানে বোর্ডটা অ্যাড করে নিতে পারি, তাহলে এটাকে আমি বোর্ড আকারে দেখতে পারবো। এরপর এখানে আমি ক্লিক করে গ্যালারিটা অ্যাড করে নিতে পারি, গ্যালারি আকারে দেখতে পারবো। আমি দেন এখান থেকে আমি ড্যাশবোর্ডটা সিলেক্ট করলে এটাকে ড্যাশবোর্ড আকারে দেখতে পারবো, ঠিক আছে? এভাবে আপনি চাইলে বিভিন্নভাবে এই ডাটাবেসটাকে দেখতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে টেবিলটা সিলেক্ট করি, তাহলে আমরা যেভাবে ক্রিয়েট করেছিলাম সেভাবে থাকবে এটা। বোর্ড দিলে আমরা এখান থেকে এটাকে বোর্ড আকারে দেখতে পারবো। এবং এখানে আমরা বোর্ড আকারে বলতে, ফর এক্সাম্পল যেমন আমার ভিডিওটা কমপ্লিট, গুগল ফ্লো টিউটোরিয়াল, এটা কমপ্লিট করা হয়েছে, বাট এটা এখন দেখাচ্ছে নট স্টার্টেড। এটাকে আমি এখান থেকে এভাবে যেমন আমি যদি এখান থেকে টেবিলে যাই, দেখুন গুগল ফ্লো, এটা এখনও নট স্টার্টেড দেখাচ্ছে। আমি এখান থেকে ক্লিক করে এটাকে ডান করে দিতে পারি, অথবা আমি এটাকে ভিন্নভাবেও ডান করতে পারি। যেমন এখানে বোর্ডে গেলাম, এটা কমপ্লিট, এটাকে আমি এখান থেকে জাস্ট ড্র্যাগ করে ডানের মধ্যে নিয়ে আসলাম, এই জায়গায় চলে আসছে, দেখুন তার মানে এটা কমপ্লিট। এখন আমি এখান থেকে টেবিলে যাই, দেখুন এটা দেখা যাচ্ছে ডান,
ঠিক আছে, এভাবে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আপনি ডাটাবেসটাকে দেখতে পারেন। এবং আপনি চাইলে আপনার পেজের নামও চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে আইডিয়ার জায়গায় কন্টেন্ট আইডিয়া দিলাম, এখানে কন্টেন্ট আইডিয়া জাস্ট লিখে দিলে হবে। ঠিক আছে, এরপরে আমরা চাইলে এখান থেকে ব্যাকে চলে যেতে পারবো, অথবা কিবোর্ডে কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলে ব্যাকে চলে আসবে। দেখুন মাই ওয়ার্ক স্পেসের ভিতরে কন্টেন্ট আইডিয়া আমার ফোল্ডারটা অর্থাৎ পেজটা রয়েছে, এবং কন্টেন্ট আইডিতে ক্লিক করলে আমি এখানে আমার পুরো ডাটাবেসটা পেয়ে যাব। এখানে আমি কোনো কিছু অ্যাড করতে চাইলে নিউ পেজে ক্লিক করে অ্যাড করব, কোনো কিছু এডিট করতে চাইলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে এডিট করে ফেলবো। ওকে, আচ্ছা, যেমন ধরুন আমার এই ডাটাবেসটা কমপ্লিট, আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম, আমি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করতে চাচ্ছি। আমি এখানে কন্টেন্ট আইডিয়ার নিচে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করে আরেকটা পেজ ক্রিয়েট করব। যেমন আমি এখানে ধরুন আমার যে প্রজেক্টগুলো রয়েছে, যারা বিভিন্ন ক্লায়েন্টদের প্রজেক্ট নিয়ে কাজ করেন, তারা চাইলে একটা প্রজেক্ট শিট এখানে তৈরি করে রাখতে পারেন। যেমন আমি এখানে আরেকটা পেজ ক্রিয়েট করব, স্ল্যাশ দিয়ে আমি এখানে পেজ নিলাম, প্রথমে একটা পেজ নেব আমরা, পেজ। ঠিক আছে, এরপর এই পেজের মধ্যে আমরা এই পেজের নাম কি রাখবো, যেমন আমি প্রজেক্ট লিখতেছি, প্রজেক্ট। এবং এখানে আমরা চাইলে কীভাবে অ্যাড আইকনে ক্লিক করে যে কোনো আইকন অ্যাড করে নিতে পারি। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফোল্ডার আইকনটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এখন আমরা এখানে প্রজেক্টগুলোর জন্য আমরা একটা ডাটাবেস তৈরি করতে পারি। যেমন আমি এখানে একইভাবে স্ল্যাশ প্রেস করে টেবিল ভিউ অর্থাৎ ডাটাবেস, ওকে একটা ডাটাবেস চলে আসছে আমাদের সামনে। নেমের জায়গায় যেমন ধরুন আমি এখানে টাইটেল লিখে দিলাম, টাইটেল। দেন এখানে টাইটেলের মধ্যে আমার প্রজেক্টটা কি বা কোন ক্লায়েন্টের কাজ, সেই ক্লায়েন্টের নাম লিখে রাখতে পারি। যেমন আমি লিখলাম ফারহান লিখলাম, বা আপনি যে ক্লায়েন্টের বা যে কোম্পানির নাম কাজ করতেছেন সেই কোম্পানির বা যেভাবে আপনি তাকে চেনেন সেই নামটা এখানে লিখে দিলেন। এরপরে আপনার প্রয়োজন মতো প্রপার্টিগুলো আপনি এখানে অ্যাড করে রাখলেন। ফর এক্সাম্পল আপনি চাইলে সেই ক্লায়েন্টের যেসব লিঙ্কগুলো রয়েছে, যেমন বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক হতে পারে, ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, যে লিঙ্কগুলো দরকার আপনি চাইলে এখানে প্রপার্টিসে ক্লিক করে এখানে আপনি একাধিক ইউআরএল অ্যাড করে নিতে পারেন, একাধিক ইউআরএল প্রপার্টিস অ্যাড করে নিতে পারেন। যতগুলো লিঙ্ক দরকার আপনি ওই ক্লায়েন্টের যতগুলো লিঙ্ক আছে আপনি চাইলে এখানে সেই লিঙ্কগুলোকে পেস্ট করে রাখতে পারেন। যেমন এটা হচ্ছে ধরুন ওর ওয়েবসাইট লিঙ্ক, আপনি এখান থেকে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলেন, লিখে দিলেন। ওকে, ধরুন এটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেল লিঙ্ক, আপনি এখানে ইউটিউব দিয়ে দিলেন। এভাবে ওই ক্লায়েন্টের সবগুলো লিঙ্ক আপনি এখানে অ্যাড করে নিলেন। এখানে ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করে দিলেন, এখানে ইউটিউবের লিঙ্কটা পেস্ট করে দিলেন। দেন এখান থেকে প্লাসে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করলেন। এখানে আপনি ওই ক্লায়েন্টের কাজটার সংক্ষিপ্ত একটা বিবরণ আপনি এখানে লিখে রাখলেন এই জায়গায় টেক্সটের মধ্যে। এরপরে প্লাসে ক্লিক করে এখানে আরও বিভিন্ন বিষয় রয়েছে, যেমন এখানে ডেটটা অ্যাড করতে পারেন আপনি, ওই কাজটা আপনাকে কত দিনের মধ্যে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে সেটা আপনি এখানে ডেটটা উল্লেখ করে রাখলেন। যেমন আমি এখানে মে মাসের 18 তারিখ বা 19 তারিখ দেখে দিলাম। ঠিক আছে, এভাবে জাস্ট আপনি এক ক্লিকে ডেটটা সিলেক্ট করে রাখতে পারলেন। এরপর প্লাসে ক্লিক করে আপনি চাইলে এখানে তার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে রাখতে পারলেন, ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস অথবা ক্লায়েন্টের যে ফোন নাম্বার, এখানে যেমন এখানে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার অ্যাড করতে পারলেন। এরপরে স্ট্যাটাস অ্যাড করে রাখলেন, কাজটার কী পর্যায়ে রয়েছে সেটাগুলো অ্যাড করে রাখতে পারলেন। এভাবে যত ক্লায়েন্টের আপনি কাজ করতেছেন বা আপনার যে প্রজেক্টগুলো রয়েছে, যদি ক্লায়েন্টের কাজও না করেন, আপনার যদি একাধিক প্রজেক্ট নিয়ে একসাথে কাজ করেন, কোন প্রজেক্টটা কী অবস্থা রয়েছে, কোন প্রজেক্টটা কী বিষয়টাকে প্রায়োরিটি দিতে হচ্ছে, সেগুলো আপনি এখানে জাস্ট ডাটাবেসের মধ্যে সেভ করে রাখলেন। এবার যখন আমি আবার নিউ পেজে ক্লিক করবো, এখানে আরেকটা রো চলে আসবে, এখানে আরেকটা ক্লায়েন্টের নাম লিখলেন এবং তার বিবরণগুলো এখানে লিখে দিলেন। ঠিক আছে, এভাবে আপনি ক্লায়েন্টের জন্য একটা ক্লায়েন্ট শিট তৈরি করে রাখতে পারলেন, অথবা আপনার যে রানিং প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলোর জন্য একটা শিট তৈরি করে রাখলেন। ওকে, আচ্ছা, এছাড়াও আমরা এখানে দেখুন, এখানে প্রতিটা যে টাইটেলের পাশে আমরা যে ক্লায়েন্টের নাম লিখলাম, এই নামের পাশে ওপেন রয়েছে। এখানে প্রতিটা ডাটাবেসের মধ্যে প্রতিটা রো, অর্থাৎ প্রতিটা রো কিন্তু এক একটা পেজ। অর্থাৎ আমি যখন এখানে ফারহানের মধ্যে, এখানে তো আমি সব তথ্য অ্যাড করতে পারবোই, প্লাস আমি যদি এখানে ওপেনে ক্লিক করি তাহলে এই ফারহানের জন্য আলাদা একটা পেজ চলে আসবে। ওই পেজের মধ্যে আমি এই ফারহানের আরও বিভিন্ন যাবতীয় বিষয়গুলো অ্যাড করে রাখতে পারবো। যেমন আমি যদি এখানে ওপেনে ক্লিক করি তাহলে এই দেখুন এই ফারহানের জন্য আলাদা একটা পেজ চলে আসছে। এই পেজের মধ্যে আমি এখন এই জায়গায় যা কিছু অ্যাড করার দরকার, আমরা প্রথমে দেখিয়েছিলাম যে ওভাবে আপনি যে কোনো কিছু অ্যাড করে রাখতে পারবেন, একদম ব্ল্যাঙ্ক পেজের মধ্যে যত কিছু অ্যাড করা যায়। যেমন আমি যদি এখানে আপনার এখানে যতগুলো আপনি প্রপার্টি অ্যাড করেছেন সেগুলো এখানে দেখাবে, দেখুন এখানে সব দেখাচ্ছে। এরপর এখানে আপনি যা অ্যাড করা দরকার ওই কাজের বিষয়ে বিস্তারিত বিবরণ এখানে আপনি চাইলে একটা টেক্সটের মধ্যে অ্যাড করে রাখতে পারেন।
যা যা লেখা দরকার লিখে রাখলেন, ঠিক আছে। যদি আপনি ওই ক্লায়েন্টের কোনো ছবি থাকে, কোনো ভিডিও থাকে বা কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক অ্যাড করতে চান, সেগুলো আপনি একইভাবে অ্যাড করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে কোনো অনেকগুলো ছবি অ্যাড করে রাখতে চাই, স্ল্যাশে ক্লিক করে আমরা প্রথমে দেখিয়েছিলাম সেভাবে জাস্ট ইমেজে ক্লিক করে ছবি আপলোড করে রাখলেন। ওই ক্লায়েন্ট যদি আপনাকে কোনো ভিডিও দেয়, সেই ভিডিওর লিঙ্ক আপনি একইভাবে এখানে এমবেড করে রাখতে পারেন। ভিডিওতে ক্লিক করে এখানে আপনি সরাসরি লিঙ্কটা পেস্ট করে রাখতে পারলেন। অর্থাৎ এখানে আপনি জাস্ট তথ্যগুলো, ডাটাবেসের মধ্যে যে তথ্যগুলো রয়েছে সেগুলো তো থাকবেই, এগুলো ছাড়া আপনি ওই যত কিছু এখানে আপলোড করা দরকার সবগুলো আপনি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে, ওপেনে যখন ক্লিক করবেন এই জায়গায় এটাই চলে আসবে। এই জায়গায় আপনি আপনার ইচ্ছে মতো সব কিছু আপনি অ্যাড করে রাখতে পারবেন, ঠিক আছে, যত কিছু দরকার ওই ক্লায়েন্টের, ঠিক আছে। তাহলে যেটা হবে, আপনি জাস্ট এখান থেকে যখন ওপেনে ক্লিক করবেন তখন এই পেজটা চলে আসবে, এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। তাহলে যেটা হবে, আপনি ওই ক্লায়েন্টের সব তথ্য এক জায়গায় পেয়ে যাবেন। এভাবে আমরা একটা প্রজেক্ট শিট বা ক্লায়েন্ট শিট তৈরি করতে পারি। তাহলে আমি এখন আবার যদি মাই ওয়ার্ক স্পেস আমার মূল ফোল্ডারে চলে যাই, এখানে আমরা দুইটা প্রজেক্ট তৈরি করলাম, দুইটা পেজ তৈরি করলাম। একটা হচ্ছে কন্টেন্ট আইডির জন্য, একটা হচ্ছে আমাদের প্রজেক্ট শিট বা ক্লায়েন্ট শিট। এরপরে আমরা ধরুন আমরা বিভিন্ন এআই প্রম্পটগুলো আমরা লিখে রাখি, আমাদের অনেকগুলো মাস্টার প্রম্পট থাকে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেগুলো আমরা চাইলে এখানে সেভ করে রাখতে পারি এবং এক ক্লিকে এখান থেকে আমরা কপি করে ব্যবহার করতে পারি। তো সেগুলো আমরা এক জায়গায় এইভাবে তৈরি করে রাখলাম। যেমন আমি এখানে জাস্ট আরেকটা পেজ তৈরি করব, স্ল্যাশে প্রেস করে পেজ ক্রিয়েট করলাম। পেজের নাম দিলাম ধরুন প্রম্পট লাইব্রেরি, ঠিক আছে। দেন এখানে আমরা অ্যাড আইকনে ক্লিক করে যে কোনো একটা আইকন অ্যাড করে নিলাম, ধরুন এই আইকনটা অ্যাড করে নিলাম, ঠিক আছে। এখন আমরা এই প্রম্পট লাইব্রেরির মধ্যে আমরা চাইলে আলাদা আলাদা ফোল্ডার আবার তৈরি করতে পারি। এই ফোল্ডারের ভিতরে যেমন আমরা তো বিভিন্ন ক্যাটাগরি প্রম্পট আমাদেরকে সেভ করে রাখতে হয়, যেমন হতে পারে আপনার থাম্বনেল জেনারেট করার জন্য একাধিক প্রম্পট আপনার কাছে থাকতে পারে, সেগুলো আপনি একটা ফোল্ডারের মধ্যে রাখলেন। তাহলে সেক্ষেত্রে আপনি আবার স্ল্যাশে ক্লিক করে আরেকটা ফোল্ডার করে রাখলেন, তার মানে প্রম্পট লাইব্রেরির ভিতরে আপনি আরেকটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে সেখানে প্রম্পটগুলো রাখতে পারেন। অথবা আপনি চাইলে একটু আগে আমরা যেভাবে দেখিয়েছিলাম ডাটাবেস আকারে, সেভাবেও প্রম্পটগুলোকে সেভ করে রাখতে পারেন। এতে করে সুবিধা যেটা হবে, ডাটাবেস আকারে রাখলে প্রম্পটগুলো আপনি জাস্ট এক ক্লিকে কপি করে ফেলতে পারবেন। অথবা আপনি এখানে প্রম্পটগুলোকে টগেল হিসেবে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যেখানে এই প্রম্পট লাইব্রেরির ভিতরে আরেকটা ফোল্ডার করতে চাই, একইভাবে স্ল্যাশ প্রেস করে পেজ এই পেজের নাম কী দিব, অর্থাৎ এই ফোল্ডারের নাম কী হবে, যেমন থাম্বনেল জেনারেট বা স্ক্রিপ্ট জেনারেশন, ঠিক আছে। এখন এটার মধ্যে আমি যে কোনো একটা আইকন দিয়ে দিতে পারি, ওকে। দেন এখানে আমি স্ক্রিপ্ট জেনারেট করার জন্য যতগুলো প্রম্পট দরকার আমি চাইলে সেগুলোকে এখানে অ্যাড করে রাখতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি এখানে ওই প্রম্পটটা কী কাজের জন্য সেটা একটা হেডলাইন হিসেবে নামগুলো লিখে রাখলাম, পরবর্তীতে সেই প্রম্পটটাকে পেস্ট করে দিলাম। ফর এক্সাম্পল, আমি এখানে স্ল্যাশ প্রেস করলাম, দেন এখানে যদি আমি একটা হেডলাইন অ্যাড করি, যেমন আমি দেখলাম যে ধরুন আমি লিখলাম আইডিয়া থেকে নতুন স্ক্রিপ্ট তৈরি মাস্টার প্রম্পট। আমি এখানে একটা মাস্টার প্রম্পট রাখবো যেটা আইডিয়া থেকে আমি নতুন করে এআই দিয়ে তৈরি করব, ঠিক আছে। এখন এই প্রম্পটটাকে আমি জাস্ট এখানে আরেকটা ব্লক নেব, এই জায়গায় ক্লিক করে এটাকে আমি টেক্সটের মধ্যে রাখতে পারি। আমি এখানে একটা মাস্টার প্রম্পট জাস্ট পেস্ট করলাম। তাহলে যেটা হয় এখানে দেখুন, এখন এই মাস্টার প্রম্পটটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, আমাকে কিন্তু সবসময় পুরো প্রম্পটটাকে পড়ার দরকার নেই, আমি জাস্ট কপি করব। এবং এখানে কিন্তু আরেকটা সমস্যা হয়, দেখুন এখানে একাধিক ব্লক ক্রিয়েট হয়ে যায়, এখানে একটা ব্লক, এখানে আরেকটা ব্লক। একটা মাস্টার প্রম্পটের জন্য আমি এখানে কিন্তু একটা টেক্সট নিয়েছিলাম, একটা টেক্সট যখন পেস্ট করলাম তখন ওই টেক্সট অনেকগুলো ব্লক তৈরি হয়ে যায়। এটা কিন্তু একটু ঝামেলা নোশানে, ঠিক আছে। বড় কোনো টেক্সট যদি আপনি এখানে পেস্ট করেন নোশানের মধ্যে, তখন এখানে অনেকগুলো ব্লক তৈরি হয়ে যায়। যখন আপনি যেখানে টেক্সটের মধ্যে এন্টার দেওয়া থাকে সেটা আরেকটা ব্লকে নিয়ে নেয়, ঠিক আছে। কারণ নোশানের মধ্যে সরাসরি এন্টার দিলে সেটা কিন্তু আরেকটা ব্লক তৈরি হয়ে যায়। আমাদেরকে এখানে নোশানের মধ্যে পরের লাইনে যেতে হলে শিফট এন্টার প্রেস করতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে এগুলোকে আবার উপরের লাইনে এই ব্লকের মধ্যে কাট করে পেস্ট করতে হবে, এরপরে আবার এখান থেকে শিফট এন্টার দিয়ে নিচে নামাতে হবে, এটা একটু ঝামেলা। তো সেক্ষেত্রে আমরা টেক্সট ব্লক না নিয়ে আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে আমি যদি এটাকে কাট করি, এটাকে আমি এখান থেকে আমরা নিতে পারি টোগেল ব্লক নিলে আমি এটারও দরকার নাই, টোগেল ব্লক নিলে আমাদের এই জিনিসটাও দরকার নাই। টাইটেলটা আমরা টোগেল ব্লকের মধ্যে রাখতে পারি। আমরা এখানে এই সবগুলো ডিলিট করে দিলাম। আমরা মাস্টার প্রম্পটগুলো রাখার জন্য
স্ল্যাশ দিয়ে টোগেল নিলাম, টোগেল লিস্ট। দেন এখানে আমাদের মাস্টার প্রম্পটের নামটা লিখে দিলাম, যেমন আইডিয়া দিয়ে স্ক্রিপ্ট তৈরির মাস্টার প্রম্পট। এবং এটাকে যখন আমরা ড্রপ ডাউন করব, এখানে টোগেলের মধ্যে যখন ড্রপ ডাউন করব তখন নিচে একটা টেক্সট লেখার আসবে, বক্স আসবে। এখানে আমরা আমাদের পুরো মাস্টার প্রম্পটটাকে পেস্ট করে দিতে পারি। পেস্ট করলে এখানেও কিন্তু একইভাবে অনেকগুলো ব্লক চলে আসবে, যেহেতু এখানে অনেক মাস্টার প্রম্পটটা অনেক বড়, এখানে অনেকগুলো জায়গায় এন্টার দেওয়া আছে, নিচের লাইনে দেওয়া আছে, সেগুলো নতুন ব্লক তৈরি করছে। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে করে রাখি, মিনিমাইজ করে রাখি, তাহলে কিন্তু সেটা দেখাচ্ছে না। এটাকে জাস্ট আমরা এক্সপ্লোর করে পুরো প্রম্পটটা দেখতে পাচ্ছি এবং এখান থেকে আমরা প্রম্পটটাকে কপি করে নিতে পারি। বাট এখানে কিন্তু অনেকগুলো ব্লক চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেটার মনে হয় আমরা এইভাবেই মাস্টার প্রম্পটগুলোকে সেভ করে না রেখে আমরা ডাটাবেস হিসেবে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, যেমন আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ডাটাবেস থেকে আমরা সরাসরি মাস্টার প্রম্পটগুলোকে কপি করতে পারি। এটাকে আমি ডিলিট করে দিলাম। আমরা এখানে মাস্টার প্রম্পটগুলো রাখার জন্য আমরা আলাদা আলাদা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। আমরা এখানে এই ফোল্ডারের ভিতরে, অর্থাৎ এই পেজের ভিতরে, যেমন আমি স্ক্রিপ্ট জেনারেট করার জন্য আলাদা একটা ডাটাবেস নিলাম, এরপরে ইয়ের জন্য থাম্বনেল জেনারেট করার জন্য আলাদা একটা ডাটাবেস নিলাম, ইমেজ ভিডিও জেনারেট করার জন্য আলাদা একটা ডাটাবেস নিলাম। এভাবে আমরা একই ফেজের ভিতরে অনেকগুলো ডাটাবেস নিতে পারি। ফর এক্সাম্পল আমি স্ক্রিপ্ট জেনারেট করার জন্য একটা ডাটাবেস নিচ্ছি, যেমন আমি এখানে স্ল্যাশে ক্লিক করে টেবিল ভিউটা নিলাম, টেবিল ভিউ। ওকে, এখানে আমরা নেমের মধ্যে আমাদের মাস্টার প্রম্পটটা কিসের মাস্টার প্রম্পট সেটা লিখে দিতে পারি। মাস্টার প্রম্পটের নামটা যেমন আমি এখানে লিখে দিলাম আইডিয়া দিয়ে নতুন স্ক্রিপ্ট তৈরি মাস্টার প্রম্পট। ঠিক আছে, এরপর এখানে আমরা আমাদের মূল প্রম্পটটা রাখতে পারি হচ্ছে কোথায়, এখানে আমরা আরেকটা প্রপার্টি অ্যাড করব, যেখানে আমরা রাখবো হচ্ছে টেক্সট। এই টেক্সটের মধ্যে আমাদের মাস্টার প্রম্পটটা পেস্ট করে দেব। এখন এখানে আমি যদি পেস্ট করি, এখন দেখুন এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে মাস্টার প্রম্পটটা অনেক বড়, সেজন্য এখানে এই প্রম্পটটা পুরোটা এখানে দেখাচ্ছে কলামের মধ্যে। তাহলে এখানে আমাকে আরেকটা প্রম্পট অ্যাড করার জন্য অনেক নিচে আসতে হবে, এখানে আরেকটা পেজ ক্রিয়েট করে আরেকটা প্রম্পট অ্যাড করতে হবে। এটা দেখতে প্রফেশনাল মনে হচ্ছে না, যেহেতু আমার মাস্টার প্রম্পটটা সবসময় পড়ার দরকার নেই। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো, এটাকে আমরা মিনিমাইজ করে রাখতে পারি। এটা বক্সের ভিতরে থাকবে, জাস্ট একটা লাইন শো করবে। সেক্ষেত্রে আমরা এখানে টেক্সটের মধ্যে আমরা এই টেক্সটটাকে প্রথমে রিনেম করে নিচ্ছি, এখানে আমরা প্রম্পট লিখে দেব, প্রম্পট। ওকে, এই কলামের নাম হচ্ছে প্রম্পট। এবং এখানে আমরা ক্লিক করে এখান থেকে একটা অপশান রয়েছে আনর্যাপ কন্টেন্ট, এখানে ক্লিক করব। তাহলে এই পুরো লাইনটা, অর্থাৎ পুরো বক্সটা ছোট হয়ে যাবে। দেখুন এখানে ছোট হয়ে গেছে, বা এখানে ক্লিক করলে আমাদের পুরো প্রম্পটটা দেখাবে। এখান থেকে আমরা কপি করতে পারি। ওকে, প্রতিটা প্রম্পট এখানে আমাদের যেমন স্ক্রিপ্ট জেনারেট করার জন্য যতগুলো প্রম্পট দরকার, যেমন আমি যেখানে আরেকটা নিউ পেজ নিলাম, এই জায়গায় যেমন লিখলাম হচ্ছে স্ক্রিপ্ট থেকে নতুন ইউনিক স্ক্রিপ্ট তৈরির মাস্টার প্রম্পট। ঠিক আছে, আমি যদি এখানে আবার সেই প্রম্পটটাকে পেস্ট করে দিই, এভাবে আমরা ডাটাবেসগুলো তৈরি করে সবগুলো প্রম্পট পেস্ট করে রাখতে পারি। এবং যখন প্রম্পটগুলো আমাদের কপি করার দরকার হবে, জাস্ট এখান থেকে আমি প্রম্পট লাইব্রেরিতে চলে যাব, স্ক্রিপ্ট জেনারেশন, দেন এখান থেকে আমার কোন প্রম্পটটা দরকার এটাকে জাস্ট এই যে যেমন এইটা হচ্ছে পুরো প্রম্পটের মধ্যে, এখানে আমি যখন কার্সরটা রাখবো এখানে কপি আইকনটা আসবে, এখান থেকে কপি টু ক্লিপবোর্ড, এখানে কপির মধ্যে ক্লিক করব, জাস্ট প্রম্পটটা কপি হয়ে যাবে। আমি এখানে যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো। একইভাবে আমরা এখানে একটা পেজের মধ্যে অনেকগুলো ডাটাবেস অ্যাড করতে পারি। এখানে আমরা একটা ডাটাবেস অ্যাড করলাম, স্ক্রিপ্ট জেনারেশন। দেন আমি চাইলে এখানে নিচে ক্লিক করে আমি আরেকটা ডাটাবেস অ্যাড করতে পারি, যেমন এখানে স্ল্যাশ দিয়ে আমি টেবিল ভিউ দিলাম, টেবিল ভিউ। এখানে আমরা যেমন আমি এই ডাটাবেসের নাম দেব হচ্ছে থাম্বনেল জেনারেট। ওকে, এভাবে আমরা থাম্বনেল জেনারেট করার জন্য আমাদের যতগুলো প্রম্পট রয়েছে সেগুলো এখানে ডাটাবেসের মধ্যে অ্যাড করে রাখতে পারি। এভাবে আপনার যতগুলো প্রম্পট আপনার দরকার সবগুলোকে আপনি এখানে আলাদা আলাদা ডাটাবেস অ্যাড করে সেপারেট করে জাস্ট সেভ করে রাখতে পারেন। অথবা আপনি আমরা প্রথমে যেভাবে দেখেছি সবগুলো একটা ডাটাবেসের মধ্যে রাখতে পারেন। এখান থেকে আপনি ওই যে আমরা আগে বলেছিলাম যে সিলেক্ট বাটন অ্যাড করে ক্যাটাগরিটা অ্যাড করে নিতে পারেন, কোনগুলো স্ক্রিপ্ট, কোনগুলো ইমেজ, কোনগুলো থাম্বনেল, সেভাবে সিলেক্ট বাটন অ্যাড করে এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট বাটনের মধ্যে যেমন স্ক্রিপ্ট লিখে দিলেন। ঠিক আছে, এরপরে এটার মধ্যে ধরুন আপনি থাম্বনেল লিখে দিলেন। ঠিক আছে, এভাবে আপনি কোনটা কোন ক্যাটাগরি সেগুলো সবগুলো একটা ডাটাবেসের মধ্যে অ্যাড করে এখান থেকে ফিল্টার বাটন দিয়ে জাস্ট খুঁজে নিতে পারেন। ঠিক আছে, ফিল্টারটা অ্যাড করে আপনি খুঁজে নিতে পারেন, এভাবে সহজে স্ক্রিপ্টগুলো, থাম্বনেলগুলো খুঁজে নিতে পারেন। অথবা আপনি আলাদা আলাদা করে ডাটাবেস সেট করে সবগুলোকে একসাথে পেস্ট করে রাখতে পারেন, এখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন। এছাড়াও নোশনের মধ্যে আরও অনেক কাজ করা যায়। আপনার পার্সোনাল যত কাজ রয়েছে সেগুলো আপনি নোশন দিয়ে খুবই সহজে করে ফেলতে পারবেন। প্রফেশনাল কাজগুলো তো আপনি করতে পারবেনই। যেমন আমি যদি এখানে একটা অপশন হচ্ছে টু ডু লিস্ট, আমি যদি এখান থেকে টু ডু লিস্ট ক্রিয়েট করি, আমি এখানে মাই ওয়ার্ক স্পেসে চলে গেলাম। ওকে,
আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বলে রাখি, এখানে প্রাইভেটের মধ্যে এখানে আমাদের মূল ওয়ার্ক স্পেস হচ্ছে এইটা। এখানে আমাদের কাজের সবগুলো ফোল্ডার দেখাচ্ছে, কোন কাজের জন্য কোন ফোল্ডারটা, এবং ফোল্ডার ভিতরে ঢুকলেই আমরা এখানে সাব পেজ পাবো। ফোল্ডার দেখাচ্ছে মানে পেজ দেখাচ্ছে। আমরা একটি পেজের ভিতরে আরও বিভিন্ন পেজ অর্থাৎ সাব পেজ ক্রিয়েট করতে পারি। তবে সবসময় খেয়াল রাখবেন এখানে প্রাইভেটের ভিতরে আপনার প্রয়োজনীয় ফোল্ডারগুলো অর্থাৎ পেজগুলো অ্যাড করে রাখবেন। খুব বেশি সাব পেজ অ্যাড করবেন না, যেমন একটা ফোল্ডারে একটা পেজের ভিতরে আরেকটা পেজ, আরেকটা পেজের ভিতরে আরেকটা পেজ, এরপর আরেকটা পেজ। যত বেশি পেজ অ্যাড করবেন আপনাকে এখান থেকে সব ড্রপ ডাউন করে করে তত ভিতরে ঢুকতে হবে। বাট আপনি যদি সরাসরি এখানে প্রাইভেটের ভিতরে এখানে প্লাসে ক্লিক করে পেজগুলো অ্যাড করে রাখেন, তাহলে আপনি সবগুলো এখানে একসাথে দেখতে পাবেন। এখান থেকে আপনি সরাসরি ওই পেজে ঢুকে যেতে পারবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে খুব বেশি সাব পেজ অ্যাড করবেন না। ঠিক আছে, আমি এখানে কাজের জন্য একটা ওয়ার্ক স্পেস অ্যাড করলাম, এখানে আমার সবগুলো পেজ রয়েছে। ঠিক আছে, বাট আপনি যদি একটা আপনার পার্সোনাল লাইফের জন্য একটা পেজ ক্রিয়েট করতে চান, এখানে অ্যাড নিউতে ক্লিক করে অথবা এখানে প্লাসে ক্লিক করে, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে পার্সোনাল লাইফ, দেন এখানে আমি একটা আইকন অ্যাড করে নিতে পারি। ওকে, দেন এখানে আপনি এবার পার্সোনাল লাইফের জন্য কী কী কাজ করবেন, যে কাজগুলো আপনি করবেন সেই কাজগুলোর জন্য আলাদা সাব পেজ ক্রিয়েট করলেন। ঠিক আছে, অথবা আপনি চাইলে এখানে একটা টু ডু লিস্ট অ্যাড করতে পারেন। টু ডু লিস্ট অ্যাড করার জন্য যেমন আমি এখানে যদি স্ল্যাশে ক্লিক করি, যেমন আমি এখানে টু ডু লিস্ট লিখে সার্চ করলাম। টু ডু লিস্ট তো আপনারা বুঝে নেই, যেখানে আমরা বিভিন্ন বিষয়গুলো অ্যাড করে রাখবো, সেগুলো আমরা চেক করে রাখবো। জাস্ট চেক করার অপশান থাকবে, আনচেক করার অপশান থাকবে, আমরা চাইলে ঠিক করে রাখবো। যেমন আমি যদি আগামীকালকে কী কী কাজ করবো আমি আজকে থেকে এগুলো করে রাখলাম, টু ডু লিস্টের মধ্যে লিখে রাখলাম। যেমন আমি এখানে আরেকটা পেজ অ্যাড করবো, এখানে আমি টু ডু লিস্ট বলতে আগামীকালকের তারিখটা দিয়ে দেবো। যেমন একটা হেডলাইন নিলাম, যেমন 16 মে 2026, আগামীকালকে আমি কী কী কাজ করব। ঠিক আছে, আমি এখানে এটাকে উপরে তুলে দিলাম, টু ডু লিস্টের নিচে থাকবে। যেমন আমার কালকের কাজ হচ্ছে, ধরুন আমার অমুক ভিডিওটার ভয়েস ওভার বা রেকর্ডিং কমপ্লিট করতে হবে। যেমন আমি লিখলাম এই ভিডিওর রেকর্ডিং করতে হবে। ঠিক আছে, এরপর আনসার দিলাম, আরেকটা টু ডু আসবে। এরপরে আমি এখানে লিখলাম যে আমাকে বিকাল 4টায় ওই কাজটা করতে হবে। এরপর আমি লিখলাম যে আমাকে মিনিমাম 30 মিনিট কোরআন পড়তে হবে। এভাবে আপনার আগামীকালকের যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেগুলো আপনি এখানে টু ডু লিস্টের মধ্যে লিখে রাখলেন। ঠিক আছে, তখন আপনি এখান থেকে পার্সোনাল লাইফে যাবেন। আগামীকালকে সকালে যখন আপনি ঘুম থেকে উঠে আপনার টু ডুটা চেক করবেন, এখানে ক্লিক করে তখন আপনার সামনে সব কিছু চলে আসবে। যেটা আপনি করবেন সেটাকে চাইলে চেক করে রাখতে পারেন। ঠিক আছে, সবগুলো কমপ্লিট হলে সবগুলো চেক করে দিলেন, তাহলে আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে যে আমি সবগুলো কাজ কমপ্লিট করতে পেরেছি আজকে। ঠিক আছে, এভাবে আপনার প্রতিদিনের কাজগুলোকে আপনি চাইলে টু ডু লিস্ট তৈরি করে রাখতে পারেন। ঠিক আছে, একটা টু ডু লিস্ট তৈরি করলেন, এখান থেকে জাস্ট ডেটটা চেঞ্জ করে দিলেন। টু ডু লিস্ট আরও বিভিন্ন কাজে লাগে, এটা আমি একটা সিম্পল ইউজ কেস দেখালাম। অনেক কাজ আপনি টু ডু লিস্ট তৈরি করতে পারেন। পার্সোনাল যেসব ফাইলগুলো এগুলোকে আপনি টু ডু লিস্টের বাইরে এখানে আপনি বিভিন্ন পেজ ক্রিয়েট করে করে যে কাজটা আপনি করবেন, যে ডাটাগুলো আপনার দরকার সেগুলো ক্যাটাগরি অনুপাতে পেজ ক্রিয়েট করে করে সাব পেজের ভিতরে আপনি জিনিসগুলোকে রাখলেন। এভাবে আপনার পার্সোনাল এবং প্রফেশনাল কাজের জন্য আলাদা আলাদা করে পেজ ক্রিয়েট করে রাখলেন। এভাবে যতগুলো আপনার পেজ দরকার এখান থেকে আপনি জাস্ট প্লাসে ক্লিক করে পেজ ক্রিয়েট করলেন। প্রথমে পেজ ক্রিয়েট করবেন, দেন পেজের ভিতরে আপনি জিনিসগুলোকে রাখবেন। আর এখান থেকে চাইলে আপনি যে কোনো পেজকে আবার ডিলিট করতে পারেন। যেমন আমি যদি এটাকে এই নিউ পেজটা ডিলিট করতে চাই, এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব, জাস্ট মুভ টু ট্র্যাশ। আর ভুল করে যদি আপনি কোনো পেজ ডিলিট করে দেন, যেমন আমি মাই ওয়ার্ক স্পেসটা ডিলিট করে দিলাম, এখান থেকে ডিলিট করে দিলাম, তাহলে এটাকে আবার নিয়ে আসার জন্য এখান থেকে ট্রাসে চলে যাবেন। এই জায়গায় যতগুলো ডিলিট করেছেন সবগুলো পেয়ে যাবেন। এটাকে আমরা এখান থেকে জাস্ট রিস্টোর করে নিয়ে আসবো। আর যেগুলোকে আপনি ডিলিট করেছেন এগুলো যদি পার্মানেন্ট ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করলে সবগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এটাকে আবার রিস্টোর করলাম, এটা এখানে চলে আসবে, দেখুন চলে আসছে। ঠিক আছে, এভাবে আপনি চাইলে যে কোনো পেজকে আবার ডুপ্লিকেট করতে পারেন। এখান থেকে 3 ডটে ক্লিক করে চাইলে আপনি এটাকে ডুপ্লিকেট করে রাখতে পারেন, ডুপ্লিকেট করে সেটার ভিতরে কোনো কিছু এডিট করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি ডুপ্লিকেট করতে পারেন। অথবা আপনি এখানে যে কোনো একটা পেজকে অন্য পেজের মধ্যে কপি পেস্ট করতে পারেন, যে কোনো জায়গায় নিতে পারেন। এখান থেকে আপনি আপনার ফাইলগুলোকে মানে খুব সহজে অর্গানাইজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখান থেকে প্রজেক্ট মাই ওয়ার্ক স্পেসের ভিতরে যে প্রজেক্ট পেজটা রয়েছে, এখান থেকে আমি যে কোনো জায়গায় ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে যেতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো, উপরে নিচে করতে পারবো, সব কিছু করতে পারবেন। এরপর এটার লিঙ্ক কপি করতে পারবো, এখান থেকে সরাসরি লিঙ্ক কপি করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে আপনার যে প্রম্পটগুলো রয়েছে বা যে কোনো কিছু যদি আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান, ফর এক্সাম্পল যেমন আমি এখান থেকে কন্টেন্ট আইডিয়া বা আপনার যে কোনো পেজ যে কোনো কিছু, যেমন আমি এখান থেকে প্রম্পট লাইব্রেরিতে চলে গেলাম, কন্টেন্ট আইডিয়া না প্রম্পট লাইব্রেরি, এখান থেকে প্রম্পট লাইব্রেরিতে চলে গেলাম। এখান থেকে আমার
যেমন এই প্রম্পটগুলো আমি কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি, যে কোনো কিছু, যে কোনো ডাটা যদি আপনি শেয়ার করতে চান, জাস্ট সেই পেজের ভিতরে ঢুকবেন। ঢুকলে এখান থেকে আপনি এই পেজটাকে লিঙ্কটা কপি করতে পারবেন। এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করলেন, কপি করে এটা কিন্তু আপনার প্রাইভেট, এখানে যত প্রাইভেটের ভিতরে যত কিছু থাকবে সব কিছু কিন্তু প্রাইভেট করা থাকবে। দেখুন কোনো কিছু পাবলিশ না, প্রাইভেট করা। এখন এই লিঙ্কটা যে আপনি কপি করলেন, এটাকে আপনি যদি কারোর সাথে শেয়ার করতে চান, জাস্ট তাকে লিঙ্কটা দেবেন। সে যখন এই লিঙ্কটাতে ব্রাউজার ওপেন করবে, যেমন লিঙ্কটা যে ব্রাউজার ওপেন করি, তাহলে সেইটাকে সরাসরি ঢুকতে পারবে না। এখানে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। দেখুন এখানে বলতেছে রিকোয়েস্ট অ্যাক্সেস। সে যখন এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করবে, তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে। আমি যেমন নোশনে চলে গেলাম, এই দেখুন একটা নোটিফিকেশন আসছে। এখান থেকে আপনি যখন তাকে অ্যাপ্রুভ করবেন, অ্যাক্সেস দেবেন, তখন সে এইটা দেখতে পারবে। আর আপনি যদি এটার স্ট্যাটাসটা চেঞ্জ করে দেন, যেমন আমি তাকে এখানে দিলাম না, ডিনাই করলাম, অ্যাক্সেস দিলাম না। আর আপনি যখন এখান থেকে শেয়ারে ক্লিক করে এই জায়গায় অনলি পিপল ইনভাইটেড এটাকে চেঞ্জ করে দিবেন। অনলি পিপল মানে আপনি যাকে ইনভাইট করছেন শুধু সেই পাবে। আর আপনি যদি এনি ওয়ানটা সিলেক্ট করে দেন, তাহলে যেটা হবে, এখান থেকে আপনি যে কাউকে জাস্ট লিঙ্কটা কপি পেস্ট করে দিলে, সে যখন এটাকে ব্রাউজারে দেবে, তখন সরাসরি সেটা ওপেন হয়ে যাবে, তার নোশন থাকুক বা না থাকুক। ওকে, সে এখান থেকে চাইলে এগুলোকে দেখতে পারবে, কপি পেস্ট করতে পারবে। আচ্ছা, এছাড়া নোশনের মধ্যে আরেকটা বিষয়, যেমন আপনি যদি আপনার এই যে আপনার ওয়ার্ক স্পেসটা রয়েছে, আপনার যে পুরো সেটআপটা, আপনি যদি এটাকে পুরোপুরি কারোর সাথে শেয়ার করতে চান, যেমন আপনার এই পুরো ওয়ার্ক স্পেসের মধ্যে আপনার যত কিছু এখানে রেখেছেন সব কিছু যদি কারোর সাথে শেয়ার করতে চান, তাহলে আপনাকে এটা যেটা করতে হবে, এটাকে পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য, যেমন আমি এখানে নোশনের মধ্যে মাই ওয়ার্ক স্পেস, আপনি চাইলে পুরো একটা পেজের ভিতরে যা যা থাকে সবগুলো, অথবা যে কোনো নির্দিষ্ট একটা পেজ আপনি শেয়ার করতে পারেন। ফর এক্সাম্পল, আমি এখান থেকে জাস্ট আমার প্রম্পট লাইব্রেরি, এটাকে আমি শেয়ার করতে চাচ্ছি কারোর সাথে। আমি এটাকে জাস্ট এই পেজটা ওপেন করে এখান থেকে চলে যাব শেয়ার, এখান থেকে পাবলিশে চলে যাবেন। আচ্ছা, এখানে ইনভাইট করার বিষয়টা আমরা এখানে চাইলে আবার অন্য যাকে ইনভাইট করতে চাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলে তার কাছে ইনভাইটেশন চলে যাবে। এভাবে আমরা ইনভাইট করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করে এখান থেকে আমরা যদি এই লাইব্রেরিটাকে, প্রম্পট লাইব্রেরিটাকে পাবলিশ করতে চাই, এখানে পাবলিশে ক্লিক করব। এই দেখুন পাবলিশ হয়ে যাবে। দেন এখানে আমরা একটা লিঙ্ক পাবো। এই লিঙ্কটাকে যদি আমি কপি করি, যেমন আমি এই লিঙ্কটাকে কপি করলাম, এবং আপনি এই লিঙ্কটা যার সাথে শেয়ার করতে চাচ্ছেন আপনার এই প্রম্পট লাইব্রেরিটা, তাকে দিবেন। সে যখন তার ব্রাউজারের মধ্যে এটাকে পেস্ট করবে, তখন তার এই যে পেজটার জন্য একটা র্যান্ডম লিঙ্ক, অর্থাৎ একটা ডোমেন ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে একটা ডোমেন ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক, এটা নোশনের পক্ষ থেকে হয়। এখানে সে আপনার পুরো পেজটা দেখতে পারবে। যখন স্ক্রিপ্ট জেনারেশন এখানে ক্লিক করলে এখানে ডাটাবেসগুলো দেখাচ্ছে, স্ক্রিপ্ট জেনারেশন, থাম্বনেল জেনারেশন, পুরো পেজটা, এখানে যা যা প্রম্পট আছে এখান থেকে সে চাইলে ওপেন করে দেখতে পারবে, ঠিক আছে। এবং তার কম্পিউটারে, তার ব্রাউজারে যদি তার নোশনটা লগ ইন করা থাকে, সে এটাকে ডুপ্লিকেট করে নিজের নোশনে নিয়ে যেতে পারবে। যেমন আমি এটাকে ক্লোজ করলাম, ডুপ্লিকেট করার জন্য সে এখান থেকে জাস্ট এই জায়গায় ডুপ্লিকেট একটা আইকন পাবে এই ডোমেইন থেকে, এখানে ক্লিক করলে তার নোশনের মধ্যে এই পেজটা সরাসরি অ্যাড হয়ে যাবে। দেখুন এখানে চলে আসছে, এবং এটা তার কোন স্পেসে যোগ করবে সেটা এখানে দেখাচ্ছে। যেমন আমি এখান থেকে অ্যাড টু প্রাইভেট, তাহলে দেখুন এখানে প্রাইভেটের মধ্যে এই প্রম্পট লাইব্রেরিটা চলে আসছে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এখানে আপনি চাইলে টেমপ্লেট অ্যাড করতে পারেন। টেমপ্লেট অ্যাড করার একটা বিষয় থাকে নোশনের মধ্যে। যেমন আমি যদি এখান থেকে নিউতে চলে যাই, নিউ পেজ নিই, এমটি পেজ, একটা নিউ পেজ নিলাম, এবং এই পেজের মধ্যে আমরা যদি এখানে টেমপ্লেটের মধ্যে ক্লিক করি, এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট তৈরি করা টেমপ্লেট পেয়ে যাব। টেমপ্লেট হচ্ছে কি, আমরা এতক্ষণ যে মাই ওয়ার্ক স্পেসের মধ্যে যেমন আমরা একটা কন্টেন্ট অ্যাড নিয়ে একটা ডাটাবেস তৈরি করেছি না, একটা টেবিল করেছি, বিভিন্ন প্রপার্টিস অ্যাড করেছি, প্রপার্টিসগুলোর নাম দিয়েছি, সেগুলোর স্ট্যাটাস, সেগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, স্ট্যাটাস, এই যে যতগুলো বিষয় অ্যাড করেছি, এরকম সবগুলো বিষয় অ্যাড করে করে বিভিন্ন টেমপ্লেট ওনারা তৈরি করে রেখেছে। সেই টেমপ্লেটগুলোকে আমরা চাইলে ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে অনেকগুলো ফ্রি টেমপ্লেট রয়েছে, অনেকগুলো প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে, যেগুলো পারচেস করে নিতে হয়। যেমন আমি এখানে কন্টেন্ট ক্রিয়েশন লিখে সার্চ করি, কন্টেন্ট প্ল্যানিং, সোশ্যাল মিডিয়া, এখানে অনেকগুলো রয়েছে। যেমন আমি এটা যদি নিই ফ্রিটা, এখান থেকে আমরা যেটাকে জাস্ট প্লাসে ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের প্রাইভেটের মধ্যে চলে আসবে। দেখুন টেমপ্লেটস ইজ বিং অ্যাডেড। এখান থেকে আপনি চাইলে আবার এটাকে প্রিভিউ করে দেখতে পারেন। এখানে প্রিভিউতে ক্লিক করে এই দেখুন চলে আসছে এখানে কন্টেন্ট প্ল্যানিং। এখানে আপনি চাইলে এটাকে রিনেম করে নিতে পারেন। এই জায়গায় ক্লিক করলে এটা ওখানে ওপেন হয়ে যাবে এই পেজটা। টেমপ্লেট মানে একটা পেজ আর কি, কেউ একজন তৈরি করে রাখছে নিজের মতো করে, কাস্টমাইজ করে সব কিছু তৈরি করে রাখছে, আমরা এখানে জাস্ট এটাকে ইউজ করতে পারবো।
ওকে, মানে মূল কথা হচ্ছে আমরা তখন যে কাজগুলো করেছি, যে টেমপ্লেটগুলো, যেমন মাই ওয়ার্ক স্পেসের ভিতরে ধরুন এটা আমার একটা টেমপ্লেট, এখানে আমার এই টেমপ্লেটের ভিতরে এগুলো রয়েছে, ধরুন কন্টেন্ট আইডিয়া রয়েছে, এটা একটা টেমপ্লেট, এরকম একটা টেমপ্লেট আর কি, এটা একটা পেজ। এখানে দেখুন সে ডাটাবেসগুলো অ্যাড করেছে এবং এখানে অনেকগুলো প্রপার্টি অ্যাড করে করে সেগুলো স্ট্যাটাস সব কিছু এখানে দিয়ে দিয়েছে। এবং এখানে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে এখানে কোন ভিউতে দেখতে যাচ্ছে, যেমন টেবিল ভিউটা সিলেক্ট করি, এখানে এভাবে টেবিল ভিউতে আমরা যেভাবে অ্যাড করেছিলাম দেখুন ঠিক একইভাবে একই কাজটা সে করেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ভিউটা চেঞ্জ করে নিতে পারি, যেমন স্ট্যাটাস, প্ল্যাটফর্ম, প্রায়োরিটি, এখানে সে ফিল্টারগুলো অ্যাড করেছে, প্রায়োরিটিগুলো হাই প্রায়োরিটিগুলো সবার প্রথমে রাখবে, এরপরে মিডিয়াম, এরপরে লো, এভাবে। ঠিক আছে, এটা হচ্ছে টেমপ্লেট। আমরা এভাবে আমাদের বিভিন্ন জায়গা থেকে নোশনের টেমপ্লেট পাওয়া যায়। আপনার কাছে যদি কোনোটা ভালো লাগে সেটা আপনি যারা ডাউনলোড করে ইনস্টল করে বা এখানে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, নোশন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানে নোশনের মধ্যে ধরুন আপনি নোশনটাকে কোনো কারণে যদি অফলাইনে ব্যবহার করতে চান তাহলে সেটাও করতে পারবেন। অফলাইনে ব্যবহার করার জন্য যেটা করতে হবে, যে পেজটাকে আপনি অফলাইনে ব্যবহার করতে চাচ্ছেন, যেমন আমি যদি এখানে মাই ওয়ার্ক স্পেসে যাই, যেমন আমি এখানে প্রম্পট লাইব্রেরি এই পেজটাকে আমি অফলাইনে ব্যবহার করতে চাইছি। নোশন তো আপনারা জানেন যে ইন্টারনেট কানেকশন থাকতে ওইটা আপনি যখনই কোনো কিছু লিখবেন, কোনো কিছু অ্যাড করবেন, এডিট করবেন, সাথে সাথে সিঙ্ক হয়ে যাবে, তাদের সার্ভারের মধ্যে এটা সেভ হয়ে যাবে। এখানে আপনাকে নতুন করে কোনো কিছু সেভ করতে হচ্ছে না, সাথে সাথে ইনস্ট্যান্ট সেভ হয়ে যাবে। এবং এটা যখন সেভ হবে, আপনি যখন মোবাইল থেকে লগ ইন করবেন, নোশানে আপনি একই জিমেল আইডি দিয়ে যখন মোবাইল থেকে লগ ইন করবেন, এখানে যে জিমেল আইডি দিয়ে আপনি নোশানে অ্যাকাউন্ট করেছেন, সেম জিমেল আইডি দিয়ে যদি মোবাইল থেকে লগ ইন করেন, তখন আপনি সেম নোশানের ভিতরে আপনার কম্পিউটারে যা যা আছে সব কিছু মোবাইল থেকে আপনি করতে পারবেন। কোনো কিছু এডিট করা দরকার হলে সব কিছু করতে পারবেন। বাট আপনি যদি চান যে কোনো কারণে নোশানে কোনো একটা পেজকে আপনি অফলাইনে ব্যবহার করার জন্য, অথবা আপনি কোথাও গেছেন সেখানে কারেন্ট নেই বা ইন্টারনেট নেই, আপনাকে অফলাইনে ব্যবহার করার প্রয়োজন হতে পারে, তখন আপনি সেই পেজটাকে অফলাইন করে রাখতে পারেন। এটা আমি অফলাইনে ব্যবহার করতে চাচ্ছি, যে সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে আমি একদম উপরে 3 ডটে ক্লিক করব। এখানে 3 ডটে ক্লিক করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে অ্যাভেলেবল অফলাইন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে জাস্ট এই যে পেজটা, এটা দেখুন ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারের মধ্যে, একটা ক্যাশ ফাইল হিসেবে আপনার সি ড্রাইভের মধ্যে থেকে যাবে। এবং আপনি এটাকে যখন অফলাইনে ওপেন করবেন, তখন শুধুমাত্র প্রম্পট লাইব্রেরি এই পেজটায় আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন। এখান থেকে এডিট করা, কোনো কিছু অ্যাড করা, সব কিছু করতে পারবেন। এবং যখন আপনি এখানে কোনো কিছু এডিট করবেন, সেটা কিন্তু সেভ থাকবে। এমন না যে আপনি অফলাইনে আছেন তার মানে এটা সেভ হয়নি, সেভ থাকবে, আপনার কম্পিউটারের মধ্যে সেভ থাকবে। বাট যখন আপনি অনলাইনে যুক্ত হবেন, যখন আপনার কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিবেন, তখন অটোমেটিক্যালি নোশন সেটাকে তার সার্ভারে আপডেট করে নেবে, সিঙ্ক করে নেবে। যেমন আমি যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই, ফর এক্সাম্পল আমি এটাকে অ্যাভেলেবল অফলাইন করে দিলাম, এটা এখন আমার কম্পিউটারে সেভ হয়ে গেল ডাটাগুলো। ঠিক আছে, এখন আমি যদি নোশনটাকে ক্লোজ করে দিই, আমি নোশনটাকে টোটালি ক্লোজ করে দিলাম। এরপর আমি আমার কম্পিউটারের জাস্ট ইন্টারনেট কানেকশনটা অফ করে দিচ্ছি, ধরুন অফ করে দিলাম ইন্টারনেট। ঠিক আছে, এখন আমি যদি নোশনটা ওপেন করি, নোশন, এই দেখুন এখন এখানে আমার সবগুলো পেজ কিন্তু ডিসেবল দেখাচ্ছে। আমার জাস্ট মাই ওয়ার্ক স্পেসের ভিতরে আমি যদি মাই ওয়ার্ক স্পেস এখান থেকে সরাসরি ওপেন করি, তাহলে কিন্তু এটা যদি আমি সিঙ্ক করি নাই, অ্যাভেলেবল অফলাইনটা করি নাই, এটা কিন্তু ওপেন হচ্ছে না। এখানে জাস্ট বাঁ পাশে ড্রপডাউনে ক্লিক করলে এটার ভিতরে প্রম্পট লাইব্রেরি, এটা কিন্তু দেখুন ভিজিবল দেখাচ্ছে, অন্য সবগুলো ইনভিজিবল দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করলে এটাকে আমি এডিট করতে পারবো, যা ইচ্ছে তা করতে পারবো। ধরুন আমি এখানে কোনো কিছু করে একটা পেজ অ্যাড করলাম, থাম্বনেল জেনারেশনের মধ্যে একটা প্রম্পট এখানে অ্যাড করলাম, লিখলাম, বা যে কোনো কিছু আমি এখানে নোশনের মধ্যে এই পেজের ভিতরে যে কোনো কাজ করি না কেন, ধরুন এটা একটা প্রম্পট লিখে বা অফলাইন লিখে দিলাম এখানে, অফলাইন। ওকে, দেন আমি নোশনটাকে আমি কাজ করার পর ক্লোজ করে দিলাম। ওকে, এটা ক্লোজ, এটাকে কোয়াইট করে ফেললাম। এখন আমি যদি পরবর্তীতে আমার কম্পিউটার ইন্টারনেট কানেকশনটা অন করি এবং নোশনটাকে আমি যদি ওপেন করি, তাহলে যেটা হবে, ওপেন করার সাথে সাথে নোশন ইন্টারনেট কানেকশন পাওয়ার পর আমি এখানে যে আপডেটটা করেছি সেটা সে তার ইয়াতে সার্ভারের মধ্যে সরাসরি সিঙ্ক করে নেবে। এই দেখুন চলে আসছে এই জায়গায়, এই যে নোশন অফলাইন। তাহলে এভাবে আমরা নোশনটাকে যে কোনো পেজ অফলাইনে ব্যবহার করতে পারি। এছাড়া আমরা নোশনের মধ্যে যে কোনো পেজকে সরাসরি এক্সপোর্ট করতে পারি পিডিএফ ফরম্যাটে। ফর এক্সাম্পল, যেমন আমার এই পেজটার মধ্যে যে প্রম্পটগুলো রয়েছে, বা আমি একটা পেজ নিলাম, সেখানে কোনো কিছু লেখালেখি করলাম, সেটা আমার নোশনে হতো, সেটাও তো আমার পিডিএফ হিসেবে এক্সপোর্ট করা দরকার। তাহলে সেটা কীভাবে করব? আর যেমন আমি এখান থেকে এই প্রম্পটটা ওপেন করলাম, এটাকে ওপেন করলাম, একটা এই পেজটা, এখানে যতগুলো টেক্সট রয়েছে বা এই প্রম্পটটা রয়েছে, আমরা এটাকে এক্সপোর্ট করব। তো আমি এটাকে জাস্ট এখান থেকে 3 ডট, এখান থেকে এক্সপোর্টে চলে যাব, পিডিএফটা সিলেক্ট করা থাকবে, এক্সপোর্ট, জাস্ট 003 দিয়ে এক্সপোর্ট করে ফেললাম, সেভ করে ফেললাম।
এখন দেখুন এটা চলে আসছে এখানে। আমি এখান থেকে এটাকে ওপেন করে যে কাউকে পাঠাতে পারবো, শেয়ার করতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা নির্দিষ্ট একটা পেজকে বা নির্দিষ্ট একটা টেক্সটকে আমরা সরাসরি এক্সপোর্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা পিডিএফ ফরম্যাটে। আচ্ছা এখানে দেখুন আমাদের এখানে একটা নোটিফিকেশন আসছে, যেটা হচ্ছে দিস পেজ ইজ লাইভ অন শেয়ার্ড। এখানে যে একটা ডোমেইন নাম দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে এই পেজটা এর আগে শেয়ার করেছিলাম অন্য কারোর সাথে, সেটা কিন্তু পাবলিশড অবস্থায় রয়েছে এখনও। যে কারণে আমরা এখানে যে আপডেটগুলো করব সেগুলো কিন্তু ওই ডোমেনের মধ্যে আপডেট হয়ে যাবে। তো আমরা যদি কোনো কারণে কারোর সাথে কোনো পেজ শেয়ার করি, সেটা পাবলিশ করার পর সেটা সে যখন তার নোশনের মধ্যে অ্যাড করে নেবে, ডুপ্লিকেট করে নেবে, সেটাকে আমরা আবার আনপাবলিশ করে দেবো। আনপাবলিশ করার জন্য এখান থেকে শেয়ারে চলে যাবেন, দেন এখানে পাবলিশ থেকে আনপাবলিশ করে দেবেন। ওকে, তাহলে এটা আর শেয়ার হবে না, এটা আপনার প্রাইভেট থাকবে। আচ্ছা এখন এখানে নোশনের মধ্যে আমরা আরও কাজ করতে পারি। যেমন আমি যদি এখানে এটা আমি ডিলিট করে দিচ্ছি, টেমপ্লেটটা আমার দরকার নেই। এখানে আমি আরেকটা নতুন পেজ নিলাম, এই পেজটাও দরকার নেই, নিউ পেজ। আচ্ছা এখানে আমি একটা নতুন পেজ নিলাম, ঠিক আছে। পেজে যেগুলো একটা নাম দিলাম, ধরুন আমার এখানে অ্যাসেট দিলাম। অ্যাসেট আমার যত অ্যাসেট আছে, যত ওয়েবসাইটের লিঙ্ক, যত লিঙ্ক আছে বা যেগুলো আমরা ব্রাউজারের মধ্যে সেভ করে রাখি, সেই লিঙ্কগুলোকে আমরা চাইলে এখানে অ্যাসেটের মধ্যে অ্যাড করে রাখতে পারি। অ্যাসেটের মধ্যে যত কিছু থাকতে পারে সব কিছুর জন্য আমরা একটা ফোল্ডার করে একটা পেজ করে সেখানে রাখতে পারি। যেমন আমি এখানে অ্যাসেটের জন্য একটা আইকন দিয়ে দিলাম, দেন এখানে আমরা একইভাবে একটা ডাটাবেস করে সবগুলো অ্যাসেটের নাম এবং লিঙ্কগুলোকে একসাথে একটা ডাটাবেসের মধ্যে রাখতে পারলাম। এছাড়া এখানে আরও বিভিন্ন কাজ করা যায়, যেমন আমি এখানে স্ল্যাশে ক্লিক করি, এখানে আরও বিভিন্ন জিনিস অ্যাড করা যায়। যেমন এখানে টু ডু লিস্ট তো বললাম, টোগেল লিস্ট সেটাও বললাম, আর এখানে একটা টেক্সটের ভিতরে যে বড় কোনো টেক্সটকে লুকিয়ে রাখতে পারি টোগেল লিস্টের মাধ্যমে। পেজ তো বললাম যে একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য বা সাব পেজ ক্রিয়েট করার জন্য একটা পেজের ভিতরে, পেজে আমরা ক্লিক করব। কল আউট, যে কোনো লেখাকে আমরা চাইলে একটু হাইলাইট করে দেখানোর জন্য কল আউটটা অ্যাড করে রাখতে পারি। এরপরে টেবিল রয়েছে, আমরা টেবিল আকারে কোনো কিছু অ্যাড করার জন্য টেবিলটা অ্যাড করতে পারি। ডিভাইডার রয়েছে, লিঙ্ক টু পেজ রয়েছে, আমরা এখানে সরাসরি কোনো লিঙ্কের পেজের লিঙ্ক অ্যাড করতে পারি। যেমন আমরা এখানে ওয়ার্ক স্পেসের ভিতরে যে প্রম্পট লাইব্রেরিটা রয়েছে, সেটার লিঙ্ক আমরা এখানে আবার অ্যাসেটের মধ্যে দিয়ে দিতে পারি চাইলে। অর্থাৎ একটা পেজের লিঙ্ক আমরা অন্য পেজের মধ্যে অ্যাড করে রাখতে পারি, জাস্ট ওই বাটনের মধ্যে ক্লিক করলে সেই পেজে চলে যাবে। যেমন আমি যদি এখানে লিঙ্ক টু পেজে ক্লিক করি, কোন পেজটা অ্যাড করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি এখানে মাই ওয়ার্ক স্পেসটা অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, মাই ওয়ার্ক স্পেস এখানে এই পেজের মধ্যে আমি চলে আসতে পারবো। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো পেজকে এখানে সরাসরি অ্যাড করতে পারি, যে কোনো পেজের মধ্যে। আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নেই। এরপরে এখানে আরও বিষয় রয়েছে, যেমন অনেক কিছু অ্যাড করতে পারবেন আপনার নিজের মতো করে, সব কিছু আপনি করতে পারবেন এখানে। যেমন এই ইমেজ ভিডিও তো বললাম, ইমেজ ভিডিও আপলোড করতে পারেন, অডিও, এরপরে কোড ফাইল, যে কোনো ফাইলে আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন পিডিএফ সহ। এরপরে এখানে ওয়েব বুকমার্ক, যে আমরা যে বললাম, আপনার ব্রাউজারে যত বুকমার্ক রয়েছে, যত লিঙ্ক রয়েছে, সবগুলোকে আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, যে কোনো লিঙ্ক আমি যদি এখানে অ্যাড করে রাখতে চাই, যেমন ফর এক্সাম্পল আমার জিমেলের লিঙ্কটা আমি এখানে অ্যাড করে রাখলাম। আমি যদি এখানে ক্লিক করি এখন, তাহলে আমার জিমেলটা ইনবক্সটা ওপেন হয়ে যাবে, দেখুন চলে আসছে। এছাড়াও এখানে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যেমন আমি যদি স্ল্যাশে ক্লিক করি, আরও অনেক কিছু রয়েছে। আপনি আপনার মতো করে আপনার যে ডাটাগুলো রয়েছে সেগুলোকে আপনি অর্গানাইজ করতে পারবেন। বাটন রয়েছে, যে কোনো বাটন অ্যাড করতে পারবেন। ট্যাব রয়েছে, ট্যাবটাও খুব ইন্টারেস্টিং, এখানে আপনি চাইলে ট্যাব আকারে যে কোনো কিছুকে অ্যাড করে রাখতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে ট্যাব ভিউটা অ্যাড করি, এখানে অনেকগুলো ট্যাব দেখাচ্ছে, এবং আপনি চাইলে এখানে প্লাসে ক্লিক করে করে আরও ট্যাব নিতে পারবেন, এবং এই ট্যাবগুলোর নাম আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। যেমন এই ট্যাবের নাম আমি 01 দিলাম, এটার নাম 02 দিলাম। এভাবে আপনি ট্যাবগুলোর নাম চেঞ্জ করতে পারবেন, এবং কোন ট্যাবে আপনি কী রাখতে চাচ্ছেন। যেমন 1 ট্যাবে আমি ক্লিক করি, এখানে আমি যদি একইভাবে স্ল্যাশে ক্লিক করি, এখানে সবগুলো পেয়ে যাব কী কী রাখতে চাচ্ছি। যেমন আমি যদি এখানে এই ট্যাবে কোনো টেক্সট রাখতে চাই বা কোনো ফাইল রাখতে চাই, টেক্সট নিলাম, দেন এখানে আমি যে কোনো একটা টেক্সট লিখলাম। 2 ট্যাবের মধ্যে যে কোনো একটা টেক্সট লিখলাম, 3 ট্যাবের মধ্যে যে কোনো একটা টেক্সট লিখলাম। ঠিক আছে, তাহলে এভাবে আমরা যে কোনো, যেমন আমি দেন আমি যদি 1 ট্যাবে ক্লিক করি, এই ট্যাক্সগুলো দেখতে পাবো, 2 ট্যাবে এটা, 3 ট্যাবে এভাবে আমরা ট্যাবগুলোকে অ্যাড করে নিতে পারবো। যদি আপনার এমন কোনো কিছু তথ্য রাখার দরকার হয় যেগুলো ট্যাব আকারে রাখার দরকার হয়, তখন আপনি এইভাবে ট্যাবগুলো অ্যাড করে করে প্রতিটা ট্যাবে আপনি নির্দিষ্ট ডাটাগুলো রাখতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার যে কোনো কাজ, আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি নোশনটাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। যতগুলো রয়েছে প্রতিটা একটা ব্লক, এক একটা কাজের জন্য আপনি এক একটা ব্লক ব্যবহার করবেন। ঠিক আছে, বাটন তো দেখালাম, এখানে ইমোজি রয়েছে, সব কিছু রয়েছে। আচ্ছা এখানে আরেকটা বিষয়, আমরা নোশনটা কিন্তু আমরা বিভিন্ন আমাদের যেসব চ্যাট বটগুলো রয়েছে, যেমন জেমিনি বা চ্যাট জিপিটি,
ক্লাউড এআই, যেগুলোর মধ্যে বিভিন্ন অ্যাপ কানেক্ট করা যায়, সেখানে আমরা নোশনটাকে সরাসরি কানেক্ট করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি নোশনটাকে আমার চ্যাট জিপিটির সাথে অ্যাড করতে চাই, যেমন আমি এখান থেকে চলে যাব হচ্ছে সেটিংসে, প্রোফাইল থেকে সেটিংসে চলে যাব। এই জায়গায় আমরা পেয়ে যাবো, এখানে সেটিংস করার অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনি থিম চেঞ্জ করতে পারেন, লাইট ডার্ক। এখানে আপনি চাইলে কাউকে এখানে গেস্ট হিসেবে ইনভাইট করতে পারবেন। এরপর এখানে এই অ্যাপগুলোকে আপনি চাইলে নোশনের মধ্যে কানেক্ট করতে পারবেন। এরপরে নোশন এমসিপি রয়েছে, এখানে আপনি নোশনটাকে অন্য প্ল্যাটফর্মের সাথে কানেক্ট করতে পারবেন, যেমন চ্যাট জিপিটি, ক্লড, এরপরে এই প্ল্যাটফর্মগুলোর সাথে। যেমন আমি যদি চ্যাট জিপিটির সাথে কানেক্ট করতে চাই, এখান থেকে চ্যাট জিপিটি ক্লিক করব, অথবা চ্যাট জিপিটি থেকেও আমরা নোশনটাকে কানেক্ট করে নিতে পারি। একইভাবে চ্যাট জিপিটিতে চলে যাই, এখানে আমরা চ্যাট জিপিটি থেকে অ্যাপসে চলে যাব। এখান থেকে অ্যাপসে চলে যাব, এখান থেকে আমরা নোশন খুঁজে বের করব, নোশন লিখে সার্চ করব, এখান থেকে অ্যাড করতে পারবো, অথবা সরাসরি আমরা এখান থেকে চ্যাট জিপিটিতে সিলেক্ট করলে চ্যাট জিপিটি ওপেন হবে আমাদের ব্রাউজারের মধ্যে। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করব, তাহলে নোশনটা আমাদের চ্যাট জিপিটির সাথে কানেক্ট হয়ে যাবে। আমাদেরকে এখানে প্রথমে নোশন থেকে পারমিশন দিতে হবে, সাইন ইন উইথ নোশন। এখানে ক্লিক করলে আমাদের নোশনটা প্রথমে পারমিশন চাইবে, পারমিশন দিয়ে দেবো। ওকে, আমাদের নোশনটা চ্যাট জিপিটির সাথে এখন কানেক্ট হয়ে গেল। এখন আমি চ্যাট জিপিটি থেকে নোশনের মধ্যে কোনো ডাটাকে চাইলে, কোনো কিছু জানতে চাইলে বা কোনো তথ্য চাইলে সেটা চ্যাট জিপিটি থেকে নিতে পারবো। এরপর এখানে রয়েছে লাইব্রেরিতে ক্লিক করলে আমরা এখানে নোশনের যতগুলো রিসেন্ট ওপেন করা পেজ রয়েছে সবগুলো আমরা এখানে পেয়ে যাব। এবং আপনি চাইলে কোনো পেজকে সরাসরি এখানে ফেভারিট করে রাখতে পারেন, এখানে ফেভারিট অপশনের মধ্যে সেগুলো পেয়ে যাবেন। শেয়ার করা পেজগুলো পেয়ে যাবেন, প্রাইভেটের মধ্যে যতগুলো পেজ রয়েছে অর্থাৎ এখানে প্রাইভেট সেকশনে যতগুলো পেজ আছে সবগুলো এখানে পেয়ে যাবেন। যেমন এখানে যদি আপনার অনেকগুলো পেজ থাকে, সবগুলো হয়তো এখান থেকে আপনি দেখতে নাও পারেন, তখন এখান থেকে প্রাইভেটে গেলে সবগুলো পেয়ে যাবেন। আর যদি কোনো পেজ আপনি ফেভারিট করে রাখতে চান, যেমন আমি এখান থেকে মাই ওয়ার্কস্পেসে গেলাম, এখান থেকে প্রম্পট লাইব্রেরিটাকে ফেভারিট করে রাখতে চাচ্ছি, এটা আমার তো একটা সাব পেজের ভিতরে রয়েছে। তো আপনি যদি সেটাকে ফেভারিট করে এখানে রাখতে চান, তাহলে এখানে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা ফেভারিট আইকন রয়েছে, অ্যাড টু ফেভারিট, এখানে ক্লিক করলে এটা এখানে ফেভারিট একটা সেকশন তৈরি হবে, এই জায়গায় চলে আসবে। যে কোনো পেজ, যে কোনো সাব পেজ যদি আপনি এটা অনেক ভেতরে থাকে, সেটাকে আপনি শর্টকাটে ওপেন করার জন্য ফেভারিটের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে সরাসরি আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, নোশন নিয়ে একদম আমি এক ভিডিওতে সব কিছু কভার করার চেষ্টা করেছি। বাট নোশনের মধ্যে এত বেশি ইউজ কেস রয়েছে, আসলে সব কিছু এক ভিডিওতে সম্ভব না কোনোভাবে। তবু আমি একদম দরকারি যে ফিচারগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি নোশনের ব্যাপারটা আপনারা একদম ক্লিয়ার হতে পেরেছেন। আর দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।